আচ্ছা, আমরা হচ্ছে আজকে আমাদের জৈব রসায়নের যে সেকেন্ড পার্টটা আছে ওই সেকেন্ড পার্টে হচ্ছে এমসিকিউ গুলো সলভ করব। এখন হচ্ছে এখান থেকে আমরা দেখব জৈব রসায়নের বাকি অধ্যায়, যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে জৈব রসায়ন থেকে যেসব কোশ্চেন আসে এমসিকিউ এবং রিটেন, ওই এমসিকিউ এবং রিটেন গুলো হচ্ছে আমরা এখানে সলভ করব। তো আমরা হচ্ছে একটা একটা করে শুরু করে দিই। দেখো আমাদের হচ্ছে প্রথম কোশ্চেনটা, যে অ্যারোমেটিক প্রতিস্থাপন বিক্রিয়ায় নিম্নের কোন গ্রুপটি অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক কথাটার অর্থ হচ্ছে যে কোনটা বেনজিন বলয়কে সক্রিয় করে, তার মানে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক যেগুলো আছে সেগুলি হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। এখন আমরা দেখি এখানে হচ্ছে অর্থপ্যারা নির্দেশক কোনটা আছে যেটা বেনজিন বলয়কে সক্রিয় করে। শুধুমাত্র এই যে আমাদের হাইড্রোক্সিল গ্রুপ যেটা আছে সেটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। কিভাবে? কারণ বেনজিন বলয়ে যদি তুমি হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপটা অ্যাড করো তাহলে হচ্ছে সে বেনজিন বলয় হচ্ছে ইলেকট্রন প্রদান করবে। এই বেনজিন বলয় সে হচ্ছে, কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সে হচ্ছে কি এই ওএইচ বন্ধনের যে ইলেকট্রনটা আছে ওএইচ বন্ধনের ইলেকট্রন নিচের দিকে হচ্ছে টান মারে, এভাবে পুশ করে, তারপরে হচ্ছে সে কি করে বেনজিন রিং এর মধ্যে হচ্ছে ইলেকট্রন দিয়ে দেয়, এবং দেওয়ার ফলে হচ্ছে কি হয় তাদের যে বন্ড আছে ওটা তো ব্রেক করে, এই ও আর এইচ এভাবে থাকে আলাদা। সো তখন হচ্ছে বেনজিন বলয়ের এই যে অর্থ এবং প্যারা পজিশন যেটা আছে, এই দুটো অর্থ পজিশন আর এটা হচ্ছে প্যারা পজিশন, এই পজিশনগুলোতে ইলেকট্রনের ডেনসিটি বেড়ে যায়, এই কারণে এটাকে বলে অর্থপ্যারা নির্দেশক। সো বেনজিন বলয় সক্রিয়কারী আর অর্থপ্যারা নির্দেশক কথাটা একই, এবং যারা হচ্ছে কি বেনজিন বলয় হচ্ছে ইলেকট্রন ডোনেট করে তাদেরকে আমরা বলি বেনজিন বলয় সক্রিয়কারী বা অর্থপ্যারা নির্দেশক। তো এটা হচ্ছে অ্যান্সার ওএইচ। বাকিগুলো হচ্ছে দেখো কার্বক্সিল গ্রুপ, নাইট্রো গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, প্রত্যেকটা হচ্ছে বেনজিন বলয় থেকে ইলেকট্রনকে টেনে নিয়ে যায়, যার কারণে এগুলো হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা আমাদের পরবর্তী হচ্ছে যে এমসিকিউটা আছে ওইটাতে চলে যাব। দেখো পরবর্তী একটা এমসিকিউ, সেটা হচ্ছে কি বলছে, যে প্রোটিন অণুর মধ্যে অ্যামাইনো অ্যাসিডের অণুসমূহ যে বন্ধন দ্বারা যুক্ত থাকে। আমরা জানি কি প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার, মানে অনেকগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড মিলে হচ্ছে একটা প্রোটিন তৈরি করে। সো প্রোটিনে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের অণুসমূহ একটা নির্দিষ্ট বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড একটার সাথে একটা যে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে আমরা সবাই জানি সেটাকে বলি আমরা পেপটাইড বন্ধন। ওকে, এখন পেপটাইড বন্ধনটা আসলে কিভাবে ঘটিত হয়? ধরো একটা প্রোটিনের হচ্ছে এই যে লাস্টের কার্বক্সিল গ্রুপ, আর একটা প্রোটিনের হচ্ছে অ্যামাইনো গ্রুপ, এই যে অ্যামাইনো গ্রুপ, এই দুইটা গ্রুপ হচ্ছে একসাথে যুক্ত হয়ে হচ্ছে অ্যামাইড বন্ধন গঠন করে। কিভাবে? আমরা জানি অ্যামাইড বন্ধনটা হচ্ছে যেমন এই একটা প্রোটিনের ধরো কার্বক্সিল গ্রুপ OH, আর একটা গ্রুপের হচ্ছে অ্যামাইনো গ্রুপ যেটাকে বলি আমরা এভাবে অ্যামাইনো গ্রুপটা লেখা যায়। সো এই দুইটা অ্যামাইনো গ্রুপ থেকে কি হয়, এইখান থেকে হচ্ছে এক অণু পানি হচ্ছে চলে যায়, এক অণু পানি যাওয়ার ফলে হচ্ছে এখানে আমাদের অ্যামাইড বন্ধনটা গঠিত হয়। অ্যামাইড বন্ধনটা হচ্ছে C ডাবল বন্ড O আর হচ্ছে NH, এটাকে আমরা বলি অ্যামাইড বন্ধন, অ্যামাইড বন্ড। ওকে, সরি পেপটাইড বন্ড। তো প্রোটিনের অণুগুলো হচ্ছে পরস্পরের সাথে হচ্ছে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ আর একটা অ্যামাইনো অ্যাসিডের হচ্ছে অ্যামাইনো গ্রুপ, দুইটা হচ্ছে একসাথে মার্জ করে তখন কি হয়, এক অণু পানি অপসারিত হয়, অপসারিত হয়ে তারা হচ্ছে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। সো প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের অণুগুলো হচ্ছে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। আমরা এটা হচ্ছে বায়োলজিতেও পড়ছি এবং কেমিস্ট্রিতে হচ্ছে আমাদের এটা আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী এমসিকিউ যেটা আছে সেটাতে চলে যাই। দেখো এখানে কি বলছে, যে আর্দ্র বাতাসের সংস্পর্শে ক্যালসিয়াম কার্বাইড নিম্নের কোন যৌগটি উৎপন্ন করে। সো ক্যালসিয়াম কার্বাইড যৌগটার মাধ্যমে আর্দ্র বাতাস, তার মানে হচ্ছে পানি, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যখন রিয়েক্ট করে বা আর্দ্র বাতাস যখন রিয়েক্ট করে তখন আসলে কোনটা গঠিত হয়। আমরা কিন্তু এই সূত্রটা জানি, মানে এই হচ্ছে রিয়েকশনটা আগেও পড়ছি। ক্যালসিয়াম কার্বাইড এটার সাথে যখন হচ্ছে পানি বিক্রিয়া করে বা হচ্ছে বাতাস, মানে যেটা হচ্ছে একুয়াস বলি আমরা, বাতাসের সংস্পর্শে আর্দ্র বাতাস, আর্দ্র বাতাস মানে হচ্ছে পানির হচ্ছে একটা একুয়াস সলিউশন, যখন রিয়েক্ট করে তখন আমরা জানি অ্যাসিটিলিন তৈরি করে সে। যখন আমরা অ্যাসিটিলিন বা ইথাইনের হচ্ছে প্রস্তুতি শিখছিলাম তখন হচ্ছে আমরা এই রিঅ্যাকশনটা দেখছিলাম, যে ক্যালসিয়াম কার্বাইড থেকে ক্যালসিয়াম কার্বাইড এই জিনিসটা হচ্ছে আর্দ্র বাতাসের সংস্পর্শে বিক্রিয়া করে হচ্ছে অ্যাসিটিলিন বা হচ্ছে ইথাইন তৈরি করে। ইথাইন। সো এটা হচ্ছে অ্যান্সার হবে এটা, যে ক্যালসিয়াম কার্বাইড বাতাসের আর্দ্র বাতাসের সংস্পর্শে আসলে সে হচ্ছে ইথাইনে কনভার্ট হয়। ওকে, আমরা হচ্ছে তারপর হচ্ছে আমাদের পরবর্তী এমসিকিউতে চলে যাই। পরবর্তী এমসিকিউ, যে নিচের কোন যৌগটি সিলভার দর্পণ পরীক্ষা দেয়।
আমরা জানি সিলভার দর্পণ পরীক্ষা তার মানে হচ্ছে কি টলেন রিয়েজেন্ট যে পরীক্ষাটা আছে, টলেন রিয়েজেন্টের মধ্যে তো হচ্ছে সিলভার দর্পণ পড়ে। সো টলেন বিকারক এই পরীক্ষাটা শুধুমাত্র দেয় হচ্ছে আমাদের অ্যালডিহাইড। টলেন পরীক্ষা, টলেন বিকারক পরীক্ষা, টলেন বিকারক দ্বারা হচ্ছে তুমি অ্যালডিহাইড শনাক্ত করতে পারবে। অ্যালডিহাইড, সো এখানের মধ্যে অ্যালডিহাইড কোনটা? প্রোপানন, এটা তো হচ্ছে কিটোন। প্রোপিন, এটা হচ্ছে একটা অ্যালকিন। প্রোপানল, এটা হচ্ছে একটা অ্যালকোহল। আর প্রোপানেল যেটা, সেটা হচ্ছে অ্যালডিহাইড। প্রোপানলের সংকেত হচ্ছে এমন CH3 CH2 CHO। এই যে CHO গ্রুপটা যুক্ত আছে, দেখো এই যে CHO গ্রুপ, তার মানে হচ্ছে এটা একটা অ্যালডিহাইড। সো সিলভার দর্পণ মানে হচ্ছে টলেন বিকারকের সাথে যখন তোমার অ্যালডিহাইডটা রিঅ্যাকশন করে তখন হচ্ছে একটা সিলভার মিরর তৈরি করে। মানে হচ্ছে যে টেস্ট টিউবের মধ্যে যে পরীক্ষাটা করবা, ওই টেস্ট টিউবের গায়ে একটা সিলভারের মতো প্রলেপ পড়ে, যেটাকে হচ্ছে ওই যে আয়নার মধ্যে যে সিলভারের প্রলেপ থাকে ওই রকম। সো এটাকে আমরা বলতে পারবো কি তাহলে, কোন যৌগটি সিলভার দর্পণ পরীক্ষা দেয়? অবশ্যই প্রোপানেল। আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা আমাদের পরবর্তী যে এমসিকিউটা আছে ওইটাতে চলে যাব। দেখো এখানে বলছে যে অ্যালকাইল হ্যালাইডের E2 অপসারণ বিক্রিয়ায় অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের ভূমিকা আসলে কি কি হিসাবে সে কাজ করে। E2 রিঅ্যাকশনটা কেমন আমি যদি তোমাকে দেখাই, যে অ্যালকাইল হ্যালাইডের E2 রিঅ্যাকশন, আমি এখানে একটা সিম্পল অ্যালকাইল হ্যালাইড লিখি। এটা একটা অ্যালকাইল হ্যালাইড ধরো, অ্যালকাইল গ্রুপ, এটা হচ্ছে পুরোটা অ্যালকাইল গ্রুপ আর এটা হচ্ছে তোমার হ্যালোজেন। সো অ্যালকাইল হ্যালাইডের E2 অপসারণ বিক্রিয়াতে কি হয়, ধরো তোমার একটা ক্ষার যেটা আছে, ক্ষারটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে রিঅ্যাক্ট করে। ক্ষার হিসাবে তুমি ধরো হাইড্রোক্সিল আয়ন, যেটা এটাকে আমি লিখি যে হাইড্রোক্সিল আয়ন। সো এই হাইড্রোক্সিল আয়নটা কি করে, এখানে হচ্ছে এইভাবে রিঅ্যাক্ট করে। রিঅ্যাক্ট করার ফলে হচ্ছে এই হাইড্রোজেনটা তার সাথে চলে যায় আর এই বন্ডটা এখানে চলে আসে, আর এই দিক দিয়ে হচ্ছে তোমার হ্যালোজেনটা বন্ড ব্রেক করে চলে যায়। এবং এটা অবশ্যই অ্যালকোহলিক, অ্যালকোহল সলিউশনে ঘটতে হয়। যেমন এখানে লেখছে না যে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভূমিকাটা কি। সো এখানে যখন বিক্রিয়াটা করবা তখন হচ্ছে তোমার উৎপন্ন হবে অ্যালকিন। সো আমি যদি এটাকে লিখি C ডাবল বন্ড C, এখানে হচ্ছে H, এইখানেও তোমার হাইড্রোজেন থাকবে, এইখানেও তোমার হাইড্রোজেন থাকবে। ওকে, আর সাথে হচ্ছে ধরো একটা হাইড্রোক্সিলের যে কোনো কিছু একটা যুক্ত হবে। এখন যে X মাইনাস, হ্যালোজেনটা ধরো X মাইনাস হিসেবে থাকবে। এখন এই ক্ষেত্রে এই যে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা আসলে কি হিসাবে ব্যবহৃত হইতেছে, এটা আমরা দেখতেছি এখানে বেজ হিসাবে ইউজ হইতেছে। সো বেজের কারণেই কিন্তু হচ্ছে তোমার এই রিঅ্যাকশনটা করতেছে। তার মানে হচ্ছে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভূমিকা হচ্ছে ক্ষার হিসেবে কাজ করে ডিরেক্ট। সো সে হচ্ছে একটা ক্ষার হিসেবে কাজ করে। আমরা যদি আবার বলি যে অ্যালকাইল হ্যালাইডের E2 অপসারণ বিক্রিয়াতে হচ্ছে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড কি হিসেবে কাজ করে, ক্ষার হিসেবে, সিম্পল বেজ হিসেবে কাজ করে। আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। দেখো এখানে একটা রিঅ্যাকশন দিছে যেটা হচ্ছে 2017-18 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। এখানে রিঅ্যাকশনটা কি, যে একটা ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড হচ্ছে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কি বলে কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের সাথে বিক্রিয়া করছে। বিক্রিয়া করার পরে হচ্ছে প্রোডাক্টটা কি উৎপন্ন হবে। আমরা ক্যানিজারো বিক্রিয়ার কথা শুনছিলাম, সেখানে কি হবে, সেখানে হচ্ছে 2 মোল ফর্মালডিহাইড, সেটা হচ্ছে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে। গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে, গাঢ় মানে হচ্ছে কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড। এবং এই বিক্রিয়া শেষে সে উৎপন্ন করে হচ্ছে তোমার মিথানল এবং সোডিয়াম ফরমেট, সোডিয়াম ফরমেট এবং হচ্ছে মিথানল তৈরি করে। তো এটাকে বলো তুমি মিথানল, আর এটা হচ্ছে তোমার সোডিয়াম ফরমেট। এই বিক্রিয়াটাকে আমরা জানি ক্যানিজারো বিক্রিয়া নামে। কি বিক্রিয়া নামে? ক্যানিজারো। এবং ক্যানিজারো বিক্রিয়াতেই হচ্ছে তোমার কি গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়। সো এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের ক্যানিজারো বিক্রিয়া। এটার প্রোডাক্ট হবে হচ্ছে মিথানল এবং হচ্ছে এই যে তোমার এখানে দেখো কি লেখছে, এখানে ফর্মিক অ্যাসিড লেখছে। তার মানে হচ্ছে এটা লবণ উৎপন্ন করে, তার মানে হচ্ছে কি ফর্মিক অ্যাসিডটা উৎপন্ন করে। আর যেহেতু এই যে সোডিয়াম থাকে, এটার সাথে মিলে হচ্ছে সোডিয়াম ফরমেট তৈরি করে। সো তুমি ইথানল আর হচ্ছে ফর্মিক অ্যাসিড, যে কথা ইথানল আর সোডিয়াম ফরমেট সেম জিনিসই। সোডিয়াম ফরমেট থেকে পরবর্তীতে হচ্ছে ফর্মিক অ্যাসিড তৈরি করতে পারে। আমরা হচ্ছে তাহলে দেখলাম যে ক্যানিজারো বিক্রিয়ার মাধ্যমে আসলে কোনটা কোনটা উৎপন্ন হয়।
আমরা হচ্ছে তার পরের রিঅ্যাকশনে চলে যাই। দেখো পরের রিঅ্যাকশনটা কি, এটা হচ্ছে 2017-18 আসছিল। একটা হচ্ছে তোমার বেনজালডিহাইড দিছে, বেনজালডিহাইডের সাথে হচ্ছে তোমার মিথাইলেমিন দিছে। এখানে দিয়ে বলছে যে কিউ আর হচ্ছে পানি উৎপন্ন করছে। এখন বলছে যে কিউ এর আণবিক সংকেত কোনটা হবে, এটা আসলে কিভাবে ডিটারমাইন করব আমরা। ফার্স্ট অফ অল হচ্ছে এই যে এটা দেখো C6H5 আর হচ্ছে CHO, তো তুমি এটাকে হচ্ছে এভাবে এইচ লিখতে পারো। এই যে CHOটাকে আমি হচ্ছে এভাবে লিখলাম, আর তার সাথে দিছে হচ্ছে কি মিথাইলেমিন, তবে এটা হচ্ছে অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন। তো এই মিথাইলেমিনটাকে তুমি এভাবে লিখতে পারো, ধরো তুমি এখানে ধরো H2 লিখলা, এইখানে তুমি N লিখলা, আর তার সাথে হচ্ছে তুমি হচ্ছে CH3 এটা লিখলা, এটাকে আমি মিথাইলেমিন লিখলাম। তো এটা হচ্ছে আমার বেনজালডিহাইড, আর এটা হচ্ছে মিথাইলেমিন। সো বেনজালডিহাইডের সাথে মিথাইলেমিনের বিক্রিয়াটা ঘটলে আসলে কি ঘটে দেখো। এটা আসলে তোমার কি হবে, এইখান থেকে হচ্ছে এই অক্সিজেন আর ওই হাইড্রোজেনটা মিলে, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে হচ্ছে এই যে ওয়াটারটা তৈরি করলো, আর তারপরে বাকি প্রোডাক্টটা তুমি লিখে দিতে পারবা। সো এটা প্রোডাক্টটা কি হবে যদি আমি তোমাদের লিখি এইভাবে ভেঙে লিখি, C6H5, আর দেখো এখানে থাকতেছে C, এখানে থাকতে H, এই ডাবল বন্ড, তার সাথে হচ্ছে এই যে ডিরেক্ট এনটা যুক্ত হবে, আর তার সাথে হচ্ছে কি হবে তোমাদের হচ্ছে এই যে CH3টা যুক্ত হবে। সো এবার মিলিয়ে দেখো যে এটা কোনটার সাথে প্রোডাক্ট, আর সাথে হচ্ছে যে H2 আর O মিলে হচ্ছে H2O ওয়াটার তৈরি হলো। সো এই প্রোডাক্টটা হচ্ছে মিলতেছে তোমার হচ্ছে এ নাম্বারটার সাথে। সো বেনজালডিহাইড আর হচ্ছে মিথাইলেমিন এই দুটো যখন বিক্রিয়া করে তখন আমরা স্ট্রাকচারটা ভেঙে এভাবে দেখাইলাম। এখান থেকে হচ্ছে এখনো পানি অপসারণ হয় এবং অপসারণের ফলে লাস্টে হচ্ছে আমাদের কিউ প্রোডাক্ট হিসাবে এই যেটা তৈরি করছে, আমি এটাকে কিউ লিখলাম। তো আমাদের প্রোডাক্ট হচ্ছে এই যে এটা। আশা করি হচ্ছে বুঝতে পারছো। তুমি যদি স্ট্রাকচারটা ভেঙে লিখো তাহলে হচ্ছে তোমার জন্য কোশ্চেনটা সলভ করাটা অনেকটা ইজি হয়ে যায়। সো এইভাবে করবা যে হচ্ছে কোনটা প্রোডাক্ট হিসাবে আসবে, কোনটা বাই প্রোডাক্ট, এটা যদি বুঝতে পারো তাহলে হচ্ছে কি রিঅ্যাকশনটা খুব সহজেই করে ফেলতে পারবে। ওকে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী আমাদের এমসিকিউ যেটা আছে ওইটাতে চলে যাই। দেখো পরবর্তী এমসিকিউ কোনটা আছে দেখো, বলছে নিম্নের কোনটি জুইটার আয়ন তৈরি করে। এখন জুইটার আয়ন কাকে বলে? জুইটার আয়ন বলতে বোঝায় ধরো কোন একটা কম্পাউন্ডে যদি হচ্ছে পজিটিভ পার্ট এবং নেগেটিভ পার্ট দুইটাই থাকে তখন আমরা তাকে জুইটার আয়ন বলি। এখন এইখানে আসলে কোন কম্পাউন্ডে জুইটার আয়ন আছে এটা কিভাবে বুঝবো? এটা হচ্ছে দেখো এখানে তোমার দেখতে হবে যে আসলে অ্যামিনো অ্যাসিডের মতো স্ট্রাকচার কোনটা আছে। দেখো বি নাম্বারটা হচ্ছে আমাদের জুইটার আয়ন তৈরি করতে পারবে, কারণ বি নাম্বারটা হচ্ছে একই সাথে পজিটিভ এবং নেগেটিভ দুইটা আয়ন ক্যারি করতে পারে। কিভাবে তুমি একটা জিনিস দেখো, বি নাম্বারটা হচ্ছে আমাদের প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড, যেটাকে আমরা এইভাবে লিখি NH2। সো এই দেখো এই CO2, তো এটাকে হচ্ছে তুমি COOH এইভাবে লিখতে পারবে। সো এটার নাম হচ্ছে প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড, অ্যামিনো বেনজোইক অ্যাসিড, বা হচ্ছে এটা নরমাল আরেকটা নাম আছে পাবা, প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড। এই প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিডটা কিভাবে জুইটার আয়ন তৈরি করে তুমি একটা চিন্তা করো। এই হাইড্রোজেনটাকে পাবা, যদি তার এই যে হাইড্রোজেনটাকে এটা যদি কোনো একটা সলিউশনের মধ্যে কি অ্যামোনিয়া গ্রুপটাকে দিয়ে দেয়, কারণ হচ্ছে সে হাইড্রোজেন ডোনেট করতে পারবে, আর আমরা জানি কি নাইট্রোজেন ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে বা প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে, কারণ তার হচ্ছে মুক্তজ ইলেকট্রন থাকে। মুক্তজ ইলেকট্রন দিয়ে যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে স্ট্রাকচারটা হয়ে যাবে এমন, তুমিকে আমি হচ্ছে এটা বাম সাইডে দেখাই, তখন তার স্ট্রাকচারটা হবে এমন যে NH3+, এখানে হচ্ছে তার বেনজিন গ্রুপ যেটা আছে, বেনজিন রিং যেটা আছে এটা লিখলাম, আর এখানে থাকতেছে C++। এখন দেখো একই সাথে পজিটিভ পার্ট এবং নেগেটিভ পার্ট দুইটা পার্ট সে ক্যারি করতে পারছে। আমরা জানি কি জুইটার আয়নের ডেফিনেশন হচ্ছে যদি কোনো একটা কম্পাউন্ডের মধ্যে তুমি দেখো যে পজিটিভ পার্ট এবং নেগেটিভ পার্ট একই সাথে এক্সিস্ট করতেছে তখন তাকে আমরা বলি জুইটার আয়ন, এবং অবশ্যই এটা একটা নির্দিষ্ট পিএইচে হইতে হয়। একটা নির্দিষ্ট পিএইচে যদি সে হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ হিসাবে থাকে তখন তাকে আমরা বলি জুইটার আয়ন। সো আমাদের এখানে যে পাবা আছে সেটা হচ্ছে জুইটার আয়ন, মানে জুইটার আয়ন তৈরি করে। সো আমাদের অ্যান্সার হচ্ছে বি। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে হচ্ছে আমরা আমাদের পরবর্তী এমসিকিউ যেটা আছে ওটাতে চলে যাই। দেখো পরবর্তী এমসিকিউটা কি আছে, বলছে ক্লোরোপ্রিক্লিনের সংকেত কোনটি, রাসায়নিক সংকেত।
আমরা জানি এটা একদম মুখস্থ একটা সংকেত, ক্লোরোপিক্রিনের সংকেত হচ্ছে CCl3 আর হচ্ছে তার সাথে একটা নাইট্রো গ্রুপ অ্যাড হয়। তো এখানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের ক্লোরোপিক্রিন, CHLO RO, ক্লোরো PICRIN, ক্লোরোপিক্রিন। সো ক্লোরোপিক্রিনের সংকেত হচ্ছে এই যে সি নাম্বারটা। ওকে, পর এটা একদম সিম্পল একটা এমসিকিউ ছিল মুখস্থ। পরের এমসিকিউ এখানে কি বলছে দেখতো, এখানে আমাদের বলছে যে হচ্ছে ইথাইল আয়োডাইড জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় কোনটি উৎপন্ন করে আর কি। তো তোমাকে হচ্ছে আগে ইথাইল আয়োডাইড লিখতে হবে। ইথাইল আয়োডাইড কেমন, CH3 CH2 আর হচ্ছে এই যে আয়োডাইড, এটা হচ্ছে আমাদের ইথাইল আয়োডাইড। এবং ইথাইল আয়োডাইডটাকে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে। অবশ্যই তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইডটাকে জলীয় মানে AQ এটা তোমার মেনশন করে দিতে হবে। যদি এটাকে তুমি আবার অ্যালকোহলিক দাও তাহলে কিন্তু প্রোডাক্ট অন্যরকম হবে। ওরা কিন্তু বলে দিছে যে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই কথাটা অবশ্যই খেয়াল করতে হবে। জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া করে তখন সে হচ্ছে তৈরি করে ইথানল, CH3 CH2 OH আর তার সাথে হচ্ছে কে, আচ্ছা এটা তৈরি করে পটাশিয়াম আয়োডাইড Ki আর হচ্ছে H2O সামথিং। তুমি বাই প্রোডাক্ট না লিখলেও চলবে, বাই প্রোডাক্টটা হচ্ছে আমার এখানে দরকার নেই, বাই প্রোডাক্টটাকে আমি মুছিয়ে দিই। সো এখানে যদি হচ্ছে অ্যালকোহলীয় গ্রুপের সাথে বিক্রিয়া করে তাহলে হচ্ছে তোমার অ্যালকোহল তৈরি করবে, এটা হচ্ছে ইথানল। যদি সে হচ্ছে এখানে তোমার ALC অ্যালকোহলিক গ্রুপের সাথে বিক্রিয়া করতো তাহলে কিন্তু প্রোডাক্ট অন্যরকম হতো। এখানে যদি একুয়াস করছে, একুয়াস করলে হচ্ছে ইথানল হবে। আর যদি অ্যালকোহলিক করতো তখন কিন্তু প্রোডাক্ট আবার ভিন্ন হতো, তখন তোমার প্রোডাক্ট হয়ে যেত ইথিন। ওকে, কারণ যখন অ্যালকোহলিক দেয় তখন হচ্ছে অপসারণ বিক্রিয়া ঘটে, আর এখানে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। আশা করি বুঝতে পারছো। সো আমাদের এখানে হবে যে ইথাইল আয়োডাইডের সাথে জলীয় দ্রবণের বিক্রিয়া কোনটি উৎপন্ন করে, ইথানল। ইথাইল আয়োডাইড জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে ইথানল তৈরি করে। এটাই হচ্ছে, দেখো কত সালে আসছে, 2016-17 সালে একদম সিম্পল একটা এমসিকিউ আসলো। জাস্ট যদি আমরা হচ্ছে ব্যাপারটা জানি আর ভালোভাবে খেয়াল করি তাহলে হচ্ছে অ্যান্সার দিতে পারবো। পরবর্তী এমসিকিউ এখানে বলছে বেনজামাইডের হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কি উৎপন্ন হয়। বেনজামাইড তার মানে বেনজিন রিং এর সাথে হচ্ছে একটা অ্যামাইড গ্রুপ যুক্ত থাকবে। তো বেনজামাইডের সংকেতটা হচ্ছে এমন, তোমাদের যদি আমি দেখাই, এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে আমাদের বেনজিন রিং, আর অ্যামাইড গ্রুপটা হচ্ছে COONH2, এটা হচ্ছে বেনজামাইড। এখন বেনজামাইডের হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া মানে কি, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াতে হচ্ছে আমরা জানি কি ব্রোমিন আর হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত থাকে। ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি তোমার হচ্ছে একটা অ্যামাইড বিক্রিয়া করে তখন তাকে আমরা বলি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এবং হফম্যান ক্ষুদ্রাংশকরণ এই কথাটার মানে হচ্ছে কি, তোমার হচ্ছে কার্বন নাম্বার কমে যাবে, মানে ক্ষুদ্রাংশকরণ মানে একটা কার্বন কমে যায়। আমরা জানি কি হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনে তোমার হচ্ছে একটা কার্বন কমে যায় রিঅ্যাকট্যান্ট থেকে একটা কার্বন কমে গিয়ে হচ্ছে উৎপাদে একটা এক কার্বন কম বিশিষ্ট একটা কম্পাউন্ড তৈরি হয়। তো এইখানে এই যে অ্যামাইড রিং যেটা আছে এই রিংটা হচ্ছে নাই হয়ে যাবে, বা অ্যামাইড গ্রুপ যেটা আছে। তো আলটিমেটলি তোমার প্রোডাক্ট হবে এমন, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া হচ্ছে অ্যানিলিন উৎপন্ন করবে। এটা হচ্ছে আমাদের বেনজিন রিং, এর সাথে হচ্ছে ডাইরেক্ট এই যে NH2 যেটা আছে অ্যানিলিন। সো আমি এটাকে লিখতে পারবো অ্যানিলিন। সো বেনজামাইডের হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া আমরা দেখলাম কি অ্যানিলিন তৈরি হলো, এটার নাম কি বেনজামাইড। সো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটা যদি আমি আবার বলি, তোমার হচ্ছে কোন একটা অ্যামাইডের সাথে ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া ঘটে। এবং হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াতে কি হয়, এক কার্বন কম বিশিষ্ট হচ্ছে একটা উৎপাদ তৈরি হয়। তো আমরা দেখলাম এখানে বেনজামাইডের সাথে যখন হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার বিক্রিয়ক ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হলো তখন হচ্ছে আমাদের এই যে CO গ্রুপটা এটা চলে গেল গিয়ে হচ্ছে ডাইরেক্ট অ্যানিলিন উৎপন্ন করছে। সো আমাদের অ্যানসার হবে দেখো এখানে এ নাম্বারটা, কারণ বেনজামাইডের হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া হচ্ছে অ্যানিলিনই তৈরি হবে। ওকে, আমরা হচ্ছে আমাদের পরবর্তী এমসিকিউ যেটা আছে ওইটাতে যাই, অ্যাপ্রোচ করি। এখানে কি বলছে দেখো, যে ইথাইল অ্যালকোহল ঘন সালফিউরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করা হলো, উৎপন্ন উৎপাদন কোনটি। তার মানে ইথাইল অ্যালকোহলকে তুমি হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবা,
বিক্রিয়া করলে প্রোডাক্ট কোনটা হয় এটা তোমাকে বের করতে হবে। ফার্স্ট অফ অল ইথাইল অ্যালকোহল, তার মানে হচ্ছে তোমার ইথানল, CH3CH2OH, এটা হচ্ছে তোমার ইথাইল অ্যালকোহল। আমি যদি লিখি ইথাইল অ্যালকোহল বা হচ্ছে ইথানল, এটাকে হচ্ছে তোমার ঘন সালফিউরিক অ্যাসিড। তুমি যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড লেখো তার সাথে H2SO4, এটা যখন বিক্রিয়া করা হবে প্রথম একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি হবে, যেটা হবে CH3CH2OSO3H। ওকে, এটা যখন হইছে এরপরে সেটা কি হবে, আর্দ্র বিশ্লেষিত হবে বা পানি যুক্ত করতে পারো। এখানে টেম্পারেচার একটা 170 ডিগ্রির মতো টেম্পারেচার যখন দিবা, দেওয়ার পরে তোমার হচ্ছে ইথিন তৈরি হবে, CH2 ডাবল বন্ড CH2। অ্যালকিন তৈরির বিক্রিয়াটা, তুমি অ্যালকোহলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা যখন হচ্ছে নিরোধন করবা তখন হচ্ছে কি উৎপন্ন হবে, তোমার অ্যালকিন উৎপন্ন হবে। মানে অ্যালকোহলের নিরোধনে তোমার অ্যালকিন তৈরি হয়, যেটাই হচ্ছে আমরা এই বিক্রিয়া দিয়ে দেখাই যে ইথাইল অ্যালকোহল প্লাস হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে প্রথম একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি হয়, পরে ডিরেক্ট হচ্ছে তোমার অ্যালকিন বা হচ্ছে ইথিন তৈরি হয়। এখন দেখো তো এখানে হচ্ছে এই যে অ্যালকিন C2, এটাকে তুমি আবার এভাবে লিখতে পারো C2H4, দুইটা কার্বন আছে আর চারটা হাইড্রোজেন আছে। আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। তার মানে হচ্ছে অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া তোমার হচ্ছে ইথিন উৎপন্ন হবে। ওকে, পরবর্তী হচ্ছে এমসিকিউতে চলে যাই। পরবর্তী এমসিকিউ কোনটা, যে SN2 বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তা ক্রম। SN2 বিক্রিয়াতে অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তা ক্রম মানে হচ্ছে কোন অ্যালকাইল হ্যালাইডটা SN2 বিক্রিয়া বেশি দেয়। সো আমরা জানি কি SN1 এর ক্ষেত্রে হয়, যদি আমি তোমাদের দেখাই যে SN1 এর ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইড হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে ধরো H6, এটা বিক্রিয়া করে। আর যদি হচ্ছে তুমি SN2 বিক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করো, তখন হচ্ছে তোমার 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যেটা আছে এটা সবচেয়ে বেশি বিক্রিয়া করে, তারপরে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ও এর সামনে আবার একটা দিতে হবে তোমার, ওই যে H6 যেটা আছে বা CH3X যেটা আছে, এখানে হচ্ছে তুমি CH3 লিখতে পারো। সো SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা হয়, SN2 বিক্রিয়ার ক্ষেত্রে এখন আমরা ক্রমটা যেহেতু লিখলাম এখান থেকে বের করব যে কোনটা হচ্ছে আমাদের উত্তর হয়। দেখো প্রথম হচ্ছে মিথাইল হ্যালাইড, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। সো এটা যদি সিকোয়েন্স দেখো তাহলে হচ্ছে তোমার হ্যাঁ এই যে এটা কোনটা হয় যদি দেখি, হ্যাঁ এই যে 1 নাম্বারটা, যে ইথাইল হ্যালাইড সরি মিথাইল হ্যালাইড, তারপরে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। সো এটা হচ্ছে আমাদের ক্রম, যে SN2 বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইডের ক্রম হচ্ছে প্রথমে মিথাইল হ্যালাইড, তারপরে 1 ডিগ্রি, এটাকে তুমি 1 ডিগ্রি বলতে পারো, তারপর এটা 2 ডিগ্রি, তারপর হচ্ছে এটা 3 ডিগ্রি, এইভাবে হয়। আর SN2 বিক্রিয়া তার হচ্ছে সরি SN1 বিক্রিয়া তার উল্টাটা হয়। SN1 বিক্রিয়া হয় SN1 এ হয় 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপর হচ্ছে CH3X। আর SN2 বিক্রিয়াতে কি হয়, SN2 বিক্রিয়াতে হয় প্রথমে হচ্ছে CH3X, তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি। জাস্ট একটা রিভার্স, এটা হচ্ছে বইয়ের মধ্যে একদম মানে হুবহু লেখা আছে লাইন হিসাবে। ওকে, তারপর হচ্ছে আমরা পরবর্তী এমসিকিউ যেটা আছে ওটাতে চলে যাই। পরবর্তী এমসিকিউ কি আমাদের, যে লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া দেয় কোনটি। লুকাস বিকারক হচ্ছে জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে মিশ্রণ যেটাকে আছে আমরা এটাকে HCl আর হচ্ছে কি জিঙ্ক ক্লোরাইড, এটা হচ্ছে আমাদের লুকাস বিকারক। লুকাস বিকারক আসলে কি কোন ক্ষেত্রে ইউজ হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল শনাক্তকরণের ক্ষেত্রে লুকাস বিকারক ব্যবহার করা হয়। আমরা জানি কি 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া করে, 2 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে 5 থেকে 10 মিনিট পরে বিক্রিয়া করে, 1 ডিগ্রি অ্যালকোহল কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করে না, তাপমাত্রা যখন তুমি বৃদ্ধি করবা তখন বিক্রিয়া করে। এখন আমাদের বের করতে হবে এখানে বলছে যে কি তাৎক্ষণিক বিক্রিয়া করে কোনটি। সো 3 ডিগ্রি অ্যালকোহল আমরা জানি কি তাৎক্ষণিক বিক্রিয়া করে, এখান থেকে আমাদের বুঝতে হবে কোনটা 3 ডিগ্রি অ্যালকোহল।
প্রথমটা দেখো লাগছে বিউটান 1 অল, তার মানে বিউটানল, CH3 CH2 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 OH, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হবে না। তারপর লাগছে বিউটান 2 অল, এটা হচ্ছে কেমন, CH3 CH2 CH CH3 OH, এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি অ্যালকোহল, এটাও হবে না। পরেরটা চিন্তা করো যে 2 মিথাইল প্রোপানল, পরেরটা হচ্ছে এমন যে 1 2 3 2 মিথাইল প্রোপানল, প্রোপান 1 অল, যদি ইরেজ করে এটা তো একটু দেখি আমরা, এটা হচ্ছে 1 নাম্বার গ্রুপে হচ্ছে সে OH অ্যাড করে রাখছে, আর এখানে ধরো H2 রাখছে, এখানে হচ্ছে CH3 রাখছে, ওকে, সাথে একটা হাইড্রোজেন রাখছে, এই যে এটা রাখছে। সো এটাও কিন্তু হইতেছে না, এটাও হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেছে। কিন্তু ডি নাম্বারটার ক্ষেত্রে চিন্তা করো, এটা একটু ডিফারেন্ট কালিতে লিখি। ডি নাম্বারটা যখন বলছে যে 2 মিথাইল প্রোপানল 2, তার মানে এটা হচ্ছে এমন, এখানে OH, এটা হচ্ছে CH3, এখানে CH3, এখানেও CH3, এটা দেখো 3 ডিগ্রি অ্যালকোহল, কারণ এখানে কি আছে দেখো 3টা বাল্কি CH3 গ্রুপ আছে, তার সাথে হচ্ছে একটা অ্যালকোহল যুক্ত আছে। সো আমাদের 2 মিথাইল প্রোপানল 2 মিথাইল প্রোপান 2 অল, এইটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। সো আমরা জানি কি 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে সরাসরি বিক্রিয়া করে, তার মানে হচ্ছে আমাদের অ্যানসার হবে যে এটা, যে 2 মিথাইল প্রোপানল 2, এই 3 ডিগ্রি অ্যালকোহলটা হচ্ছে লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিকভাবে বিক্রিয়া দেয়। ওকে, আমরা হচ্ছে পরবর্তী এমসিকিউ যেটা আছে ওটাতে চলে যাই। পরবর্তী এমসিকিউ কি আমাদের, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যানিলিন এবং সোডিয়াম নাইট্রাস ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপাদকে কক্ষ তাপমাত্রায় রেখে দিলে কি পাওয়া যায়? ভালো একটা কোশ্চেন দিছে, যে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যানিলিন এবং, ওকে আমি যদি বিক্রিয়াটা লিখি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যানিলিন, এটা হচ্ছে আমাদের অ্যানিলিন NH2, এটা হচ্ছে অ্যানিলিন, এটার সাথে বিক্রিয়া করবে কে, এটার সাথে বিক্রিয়া করবে সোডিয়াম নাইট্রাস প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং টেম্পারেচারটা হচ্ছে 0 ডিগ্রি, মানে হচ্ছে শীতল টেম্পারেচার। এখন যখন শীতল তাপমাত্রায় হচ্ছে অ্যানিলিন হচ্ছে সোডিয়াম নাইট্রাসের উপস্থিতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তখন তোমার ডাইরেক্টলি হচ্ছে ফেনল তৈরি হয়, অ্যানসার হবে হচ্ছে তোমার ফেনল। দেখো ফেনল কোনটা, ডি নাম্বার অ্যানসার। সো আমাদের অ্যানসার হবে ফেনল। ওকে, আমি যদি বিক্রিয়াটা আবার বলি, যে হচ্ছে অ্যানিলিনের সাথে সোডিয়াম নাইট্রাস, যেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করবে খুবই নিম্ন তাপমাত্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে খুবই শীতল তাপমাত্রায়, তখন হচ্ছে আমাদের ফেনল উৎপন্ন হবে। আশা করি বুঝতে পারছো। ওকে, আমরা হচ্ছে এবার পরবর্তী এমসিকিউ যেটা আছে ওটাতে চলে যাব। বলছে যে আইসোইলেকট্রিক পয়েন্টে অ্যামাইনো অ্যাসিড সমূহ কোন অবস্থায় থাকে? আইসোইলেকট্রিক পয়েন্ট, ঠিক আছে, এটা একটা নির্দিষ্ট পিএইচ, যেটাকে বলি আমরা কোন একটা পদার্থের, প্রত্যেকটা পদার্থের বা প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডে আইসোইলেকট্রিক পয়েন্টটা আলাদা থাকে, একটা নির্দিষ্ট পিএইচ কে আইসোইলেকট্রিক পয়েন্ট বলা হয়। এখন আইসোইলেকট্রিক পয়েন্টে অ্যামাইনো অ্যাসিড সমূহ কোন অবস্থায় থাকে? অবশ্যই দুইটা রায়ত পর্বে থাকে। আমি তোমাদের আগেই বলছি যে একটা নির্দিষ্ট পিএইচ মানে হচ্ছে আইসোইলেকট্রিক পয়েন্টে অ্যামাইনো অ্যাসিডগুলো দুইটা রায়ন রূপে থাকে, তার মানে পজিটিভ এবং নেগেটিভ দুইটা অবস্থায় থাকবে, মানে একটা কম্পাউন্ডের মধ্যে হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ থাকবে। এখান থেকে তুমি খুঁজো তো যে কোন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ আছে। এই যে প্রথমটাতে শুধু পজিটিভ আছে, পরেরটাতে শুধু নেগেটিভ, 3 নাম্বারটা দেখো পজিটিভও আছে নেগেটিভও আছে। সো আইসোইলেকট্রিক পয়েন্টে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সমূহ এই যে দুইটা রায়ন ফল, যেটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ দুইটা প্রান্ত থাকবে, এই অবস্থায় আছে। সো আমাদের অ্যান্সার হবে সি নাম্বারটা, এটা একটা অ্যামাইনো অ্যাসিড যেটার মধ্যে হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত আছে। দেখো আমি যদি হাতে লিখে দিই তখন C+O মাইনাস, আর এইখানে হচ্ছে তোমার H3N, এটা হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ, এখানে নেগেটিভ। সো এটা হচ্ছে দুইটা আয়ন ফর্মে এক্সিস্ট করে। পরবর্তী এমসিকিউ, এখানে কি বলছে যে ইথাইল অ্যাসিটেটকে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করলে কোনটি উৎপন্ন হয়? ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট কোনটা? CH3 CH2 CH3
CH2 CH2 সরি CH3 ইরেজ করি একটু। ওয়েট, কার্সরটা হচ্ছে কাজ করতেছে না। এটা হচ্ছে আমাদের ইথাইল অ্যাসিটেট। এটা কি বলছে যে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করতে হবে। তার মানে হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড বা কোন একটা কিছু দিয়ে আদ্র বিশ্লেষণ করবা। এখন ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে? ফার্স্ট অফ অল তোমার হচ্ছে ইথানল তৈরি হবে এবং হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট তৈরি হবে। তো আমি লিখতে পারি C2H5 তৈরি হবে, C2H5OH, এটা হচ্ছে ইথানল, আর হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট যেটাকে তুমি লিখতে পারবা CH3COONA। তো এই দুটো উৎপন্ন হলো। ক্ষারীয় আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে সে মাঝখান থেকে হচ্ছে ভেঙে যাবে, ভেঙে গিয়ে হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন কম্পাউন্ড তৈরি করবে। আশা করি বুঝতে পারছো। ওকে, আমরা হচ্ছে ইথাইল অ্যাসিটেটের ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করলাম এবং আদ্র বিশ্লেষণের পরে হচ্ছে তোমার ইথানল পাইলাম এবং সোডিয়াম অ্যাসিটেট যেটা আছে ওইটা পাইলাম। তো এখানে দেখো তো আমাদের অ্যানসার কোনটা? অ্যানসার প্রথমটা না, ডি নাম্বারটা। অবশ্যই এই কথাটা মাথায় রাখবা যে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, তার মানে তোমার অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইডটা ইউজ করতে হবে এবং এটাকে লিখে রাখা, এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেটের সংকেত, ইথাইল অ্যাসিটেট। ওকে, আমরা হচ্ছে পরবর্তী এমসিকিউতে চলে যাই। আমাদের পরবর্তী এমসিকিউ কি, যে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে প্রোপিনের বিক্রিয়ায় প্রধান উৎপাদ কোনটি? হাইড্রোজেন ব্রোমাইডের সাথে প্রোপিনের বিক্রিয়া ঘটাইতে হবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে তোমার কি করতে হবে? প্রোপিন। প্রোপিন লেখো যে CH3 CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে প্রোপিন। এই প্রোপিনের সাথে হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, যেটাকে আমরা হচ্ছে HBr নামে চিনি, সো HBr এটা বিক্রিয়া করাবো। এই বিক্রিয়াটা মূলত হচ্ছে মার্কোনিকভ বিক্রিয়া। দেখো, একটা অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম মানে হচ্ছে কার্বনের দুই পাশে হচ্ছে হাইড্রোজেন সংখ্যার ভিন্নতা। একটা অপ্রতিসম অ্যালকিন, এটার সাথে একটা অপ্রতিসম বিকারক যেমন হচ্ছে HBr, এটা একটা অপ্রতিসম বিকারক। যদি হচ্ছে শুধু ব্রোমিন হইতো তাহলে হচ্ছে কি প্রতিসম বা সেম বিকারক হইতো। এখন একটা অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া আমরা কি জানি, যে দুই ধরনের উৎপাদ তৈরি হয়। একটা হচ্ছে বিকারকের পজিটিভ প্রান্ত, যেই কার্বনে হাইড্রোজেন বেশি আছে ওই কার্বনেই অ্যাড হবে, আর নেগেটিভ প্রান্তটা কি হবে, যেই কার্বনে হাইড্রোজেন কম ওই কার্বনে অ্যাড হবে। তো প্রথম প্রোডাক্টটা হচ্ছে CH3 CHBr আর হচ্ছে CH3। এখানে হচ্ছে যখন CH3 যুক্ত হইলো তখন হচ্ছে CH3 থাকবে আর হচ্ছে ব্রোমিনটা এই যে 2 নাম্বার কার্বনে অ্যাড হবে এই কার্বনে। আরেকটা প্রোডাক্ট উৎপন্ন হয়, এটা হচ্ছে তোমার 90% এর মতো উৎপন্ন হয়। আর সেকেন্ড যে প্রোডাক্টটা উৎপন্ন হয় সেক্ষেত্রে কি হয়, যে যেটা নেগেটিভ প্রান্ত এটা হচ্ছে যেই কার্বনে হচ্ছে বেশি হাইড্রোজেন আছে ওইটা তো যোগ হয়, আর যেই কার্বনে হচ্ছে কম হাইড্রোজেন আছে ওই কার্বনে হচ্ছে পজিটিভ প্রান্তটা যোগ হয়। তো তখন হচ্ছে তোমার প্রোডাক্টটা হয় CH3 CH2 CH2Br। এটা মাত্র 10% হয় এবং এটার মেকানিজম হচ্ছে কার্বোক্যাটায়নের কারণে আসলে এমন হয়। সো মেজর উৎপাদ হইছে, দেখো প্রথম কম্পাউন্ডটার নাম হচ্ছে 2-ব্রোমোপ্রোপেন। 2-ব্রোমোপ্রোপেন। সো প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া যখন তোমাকে প্রধান উৎপাদ বলবে যে প্রধান উৎপাদ কোনটি, তখন তোমার উত্তর হবে 2-ব্রোমোপ্রোপেন। সো 2-ব্রোমোপ্রোপেন কোনটা? এই যে 2-ব্রোমোপ্রোপেন। আমরা বুঝতে পারলাম এবং এই বিক্রিয়াটা হচ্ছে মার্কোনিকভ নীতি সমর্থিত। মার্কোনিকভ নীতিটা সে ফলো করে হচ্ছে এই উৎপাদটা তৈরি করে। আশা করি বুঝতে পারছো। দেখো পরবর্তী এমসিকিউ যেটা আছে ওটা দেখি, যে নিম্নের কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয়? আমি কিন্তু তোমাদের ক্যানিজারো বিক্রিয়াটা আগেই বলছিলাম যে হচ্ছে 2 অণু ফর্মালডিহাইড
সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে একটা নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়া করলে তখন হচ্ছে দেখো কি উৎপন্ন করে, ইথানল এবং হচ্ছে সোডিয়াম ফরমেট, এই দুইটা জিনিস উৎপন্ন করে। দেখো ইথানল আর সোডিয়াম ফরমেট উৎপন্ন করছে। সো আমাদের অ্যান্সার হবে যে এটা 2 অণু ফর্মালডিহাইড তার সাথে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে, বিক্রিয়া করার ফলে হচ্ছে মিথানল এবং সোডিয়াম ফরমেট উৎপন্ন করছে। ওকে, তাহলে হচ্ছে আশা করি এটা বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। পরবর্তী এমসিকিউতে চলে যাই। আমাদের পরবর্তী এমসিকিউটা দেখো যে নিচের বিক্রিয়ার প্রধান উৎপাদ কোনটি। ওকে, আমরা হচ্ছে দেখি নিচের বিক্রিয়াটা কোনটা। ইথিনের সাথে হচ্ছে ওয়াটারের বিক্রিয়া ঘটে, আর হচ্ছে এখানে প্রভাবক হিসাবে সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে মার্কিউরাস সালফেট আছে। তো এইটাতে উৎপাদ কি হবে এটা হচ্ছে আমাদের বের করতে হবে। আমরা হচ্ছে যদি এটা করি তাহলে দেখো কি হয়, CH ডাবল বন্ড ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে আমাদের ইথাইন, এটার সাথে হচ্ছে পানি বিক্রিয়া করে। ওকে, এটা হচ্ছে পানি। পানি যখন বিক্রিয়া করে তখন হচ্ছে উপস্থিত কি থাকে, 20% হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, আর হচ্ছে 1% বা 2% যেটা বলো মার্কিউরাস সালফেট থাকে HgSO4। এটা যখন বিক্রিয়া করে তখন ফার্স্ট অফ অল তোমার কি তৈরি করে, দেখো আমি তোমাদের লিখে দেখাই। এই হাইড্রোজেনটা হচ্ছে একটা কার্বনে যুক্ত হয়ে যায়, তখন CH2 হয়, আর দুইটা বন্ড থেকে একটা বন্ড কমে গিয়ে আরেকটা বন্ডের মধ্যে থাকে তোমার হচ্ছে এই যে OH গ্রুপটা অ্যাড থাকে। এখন ইন্টারমিডিয়েট এমন একটা মানে কম্পাউন্ড তৈরি করে, পরে এটা হচ্ছে পুনর্বিন্যস্ত হয়, পুনর্বিন্যাস। এই পুনর্বিন্যাসের ফলে তোমার হচ্ছে ডিরেক্ট হচ্ছে CH3CHO ইথানল, যেটা আছে ইথানল তৈরি করে। সো ফার্স্ট অফ অল হচ্ছে ইথাইনের সাথে, এটাকে আমরা বলি ইথাইন, ইথাইনের সাথে পানি বিক্রিয়া করে 20% সালফিউরিক অ্যাসিড এবং মার্কিউরাস সালফেটের উপস্থিতিতে হচ্ছে একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি করে, পরে ইন্টারমিডিয়েট কম্পাউন্ডটা পুনর্বিন্যস্ত হয়ে তোমার হচ্ছে ইথানল তৈরি করে, ইথানল। এখন দেখো আমাদের অপশন কোনটা আছে, যে ইথানল কোনটা, 1 নাম্বারটা। হ্যাঁ, সো আমাদের হচ্ছে এ নাম্বারটা হবে আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পারছো। পরবর্তী এমসিকিউ, পরবর্তী এমসিকিউতে কি বলছে একটু পড়ি আমরা, যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে তাপ দেওয়া হলে কি ঘটে। সো ফার্স্ট অফ অল হচ্ছে তোমার কি করতে হবে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, সো একুয়াস সলিউশন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে এমন, এটা হচ্ছে বেনজিন N2Cl, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে একুয়াস সলিউশন, মানে হচ্ছে এটার সাথে একটা পানি যুক্ত হবে। তো পানি যুক্ত হয়ে যদি তুমি এখানে তাপ দাও তাহলে হচ্ছে তোমার ডাইরেক্ট ফেনল উৎপন্ন করে। কি উৎপন্ন করে? ফেনল। এটাও তো একদম সরাসরি বিক্রিয়া, যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি তুমি জলীয় দ্রবণ দ্বারা তাপ দাও তাহলে হচ্ছে তোমার ফেনল উৎপন্ন হয়, ফেনল। আচ্ছা, লেখাটা হচ্ছে প্রথম হয়ে গেছে, ভালো করে লিখে দিই, এটা হচ্ছে ফেনল। তো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যখন তুমি হচ্ছে এটা জলীয় দ্রবণকে যখন তুমি তাপ দিবা তখন হচ্ছে তোমার ফেনল উৎপন্ন হবে। আমাদের অ্যানসার হবে ফরমেশন অফ ফেনল। ওকে, দেখো পরবর্তী এমসিকিউ। আমাদের পরবর্তী এমসিকিউ কি, যে ইথানলকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে। এই এমসিকিউ কিন্তু আমরা আগের বারে করছি একটু আগে। কি করে, ইথানলকে তোমার হচ্ছে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা বিক্রিয়া করতে হবে। আমি লিখলাম ইথানল CH3CH2OH, এটা হচ্ছে আমাদের ইথানল, এটার সাথে হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4 বিক্রিয়া করবে এবং এটা কনসেন্ট্রেটেড মানে হচ্ছে অতি গাঢ়, CONC মানে হচ্ছে গাঢ়। গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে যখন তুমি বিক্রিয়া করবে তখন হচ্ছে একটা ইন্টারমিডিয়েট যৌগ তৈরি হবে CH3CH2OSO3H, এটা হচ্ছে অন্তর্বর্তী একটা যৌগ তৈরি হয়। এবং এটাতে যখন তুমি টেম্পারেচার 170 ডিগ্রি দিবা, এখানে প্রথমে একটা নিম্ন তাপমাত্রা দেওয়া হয়, দিলে ইন্টারমিডিয়েট ফর্ম করে, তারপর যখন 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া হয় তখন সাথে সাথে হচ্ছে সেই ইথিন ফর্ম করে, CH2 ডাবল বন্ড CH2, তার মানে হচ্ছে C2H4 যেটা আছে এটা তৈরি করে। এখন আমরা দেখবো যে এখানে আসলে কোনটা তৈরি করে, এই কম্পাউন্ড থেকে আসলে কোনটা তৈরি হয়। সো এখানে হচ্ছে ইথিন তৈরি হয়, CH2 ডাবল বন্ড CH2, এই ইথিনটা তৈরি হয়। ওকে, তার মানে ইথানলকে যদি তুমি গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা বিক্রিয়া করো তখন তোমার হচ্ছে ইথিন তৈরি হবে। এটা একদম মুখস্থের মতো একটা বিক্রিয়া মনে করো। দেখো এটা হচ্ছে 12 সালে আসছে, এর আগে একটা বোধ হয় আরো অনেক পরে আসছিল।
সো কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন দেখা যায় 40%-এর মতো কোশ্চেন আগের কনসেপ্ট থেকে আসে, অথবা হচ্ছে একদম ডিরেক্ট কোশ্চেনও রিপিট করতে দেখছি আমি। তো তুমি যদি কোশ্চেন ব্যাংক সলভ করো তাহলে হচ্ছে তোমার কিন্তু প্রস্তুতির ক্ষেত্রে সহায়ক হয়। অনেকে হচ্ছে সলভ করা যায় না, তারা হচ্ছে গিয়ে পরে সাফার করে। আসলে দেখা যায় এই জিনিসটা একবার দেখ, তুমি ভালোভাবে সলভ না করার কারণে তোমার হচ্ছে এক্সট্রা সময় ওইখানে ব্যয় করতে হইতেছে। যদি তুমি এটা সলভ করে যাইতা তখন তোমার কি হইতো, তখন কিন্তু তোমার হচ্ছে এই কাজটা কম করা লাগতেছে, যে একবার আমি দেখলাম, দেখার সাথে সাথে হচ্ছে আমি অ্যান্সার করতে পারলাম। সো হচ্ছে বেশি বেশি করে কোশ্চেন ব্যাংক সলভ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো পরের এমসিকিউ, যেখানে বলছে অ্যাসিড ক্লোরাইডের সাথে অ্যামোনিয়া বা প্রাইমারি অ্যামিনের বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? অ্যাসিড ক্লোরাইড যেটাকে হচ্ছে আমরা যে CH3 C ডাবল বন্ড O আর হচ্ছে Cl, এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইডের সাথে যখন প্রাইমারি অ্যামিন বা হচ্ছে অ্যামোনিয়া, ধরো আমি একটা প্রাইমারি অ্যামিন যেটা হচ্ছে ধরো মিথাইল অ্যামিন H2NCH3, এমন একটা প্রাইমারি অ্যামিনের বিক্রিয়া ঘটাইলাম। এই প্রাইমারি অ্যামিনে যখন বিক্রিয়া ঘটাইলাম, এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড, এটার সাথে হচ্ছে প্রাইমারি অ্যামিন। অ্যাসিড ক্লোরাইডের সাথে প্রাইমারি অ্যামিনের বিক্রিয়া করলে কি হয়, তোমার হচ্ছে অ্যামাইড তৈরি হবে। তোমার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে, তার সাথে হচ্ছে অ্যামাইড উৎপন্ন হবে। তো এটার অ্যান্সার হবে CH3 C ডাবল বন্ড O NH2, এই অ্যামাইড কম্পাউন্ডটা হচ্ছে তৈরি করবে। তো আমরা যদি আবার বলি যে অ্যাসিড ক্লোরাইডের সাথে হচ্ছে প্রাইমারি অ্যামিনের বিক্রিয়া হচ্ছে অ্যাসিড অ্যামাইড তৈরি হয়। ওকে, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যামাইড। অ্যাসিড অ্যামাইড তৈরি করবে, এটা অ্যাসিড, সরি এ হবে অ্যাসিড অ্যামাইড তৈরি হবে। সো অ্যাসিড ক্লোরাইডের সাথে প্রাইমারি অ্যামিনের বিক্রিয়ায় অ্যান্সার হবে অ্যাসিড অ্যামাইড। আশা করি বুঝতে পারছো। এটা একদম বই মুখস্থের মতো একটা তোমার হচ্ছে বিক্রিয়া দেওয়া আছে, ওইখান থেকে হচ্ছে করে নিতে পারো। অথবা যদি প্রাইমারি অ্যামিনের বিক্রিয়া করে বা হচ্ছে অ্যামোনিয়া বিক্রিয়া করে, ধরো এটা হচ্ছে আমাদের অ্যাসিড ক্লোরাইড RC+OCl, এটার সাথে ধরো যদি অ্যামোনিয়া বিক্রিয়া করে, তখনও তোমার কি উৎপন্ন হবে RC+O NH2, তার মানে কি উৎপন্ন হইলো, তোমার অ্যাসিড অ্যামাইড উৎপন্ন হইলো। ওকে, আমরা হচ্ছে পরবর্তী হচ্ছে আমাদের যে এমসিকিউটা আছে ওটাতে চলে যাই। দেখো একটা বিক্রিয়া দিছে ইথিনের সাথে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া পানির উপস্থিতিতে। এটা আমরা সবাই জানি যে অ্যাসিডের সাথে পটাশিয়াম মানে ইথিনের সাথে ইথিন অ্যালকিনের সাথে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া, মানে হচ্ছে বেয়ার পরীক্ষা যেটাকে বলি, সেই বেয়ার পরীক্ষা আসলে কি উৎপন্ন হয়? CH2 ডাবল বন্ড হচ্ছে CH2, তার সাথে হচ্ছে KMnO4, এটার সাথে হচ্ছে একটা পানি আছে। এই বিক্রিয়াতে আমরা জানি সবাই কি ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়, CH2 OH OH, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। সো আমরা যদি আবার বলি যে হচ্ছে ইথিনের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া বা জলীয় দ্রবণটার যে বিক্রিয়া, এই বিক্রিয়া হচ্ছে আমাদের ইথিলিন গ্লাইকল বা একটা হচ্ছে অ্যালকোহল তৈরি হয়। ওকে, পরবর্তী এমসিকিউ। আচ্ছা, এখানে কি বলছে যে একটি জৈব যৌগটা হচ্ছে দেওয়া আছে একটা অ্যালকিন হেক্সিন, ঠিক আছে, বা 6 কার্বন বিশিষ্ট অ্যালকিন। এই অ্যালকিনে ওজনীকরণের পর জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে দুটি উৎপাদ দেয়, যার একটি অ্যাসিটন, একটি হচ্ছে অ্যাসিটন। দুইটা উৎপাদ দিবে, এর মধ্যে একটা হচ্ছে অ্যাসিটন। এখন বলছে C6H12 এর সঠিক গঠন কোনটা? একটা অ্যাসিটন উৎপন্ন হবে, ওজনীকরণ বিক্রিয়ার ফলে একটা কম প্রোডাক্ট হিসেবে তোমার অ্যাসিটন উৎপন্ন হবে। এখন তোমাকে বলছে যে হচ্ছে এখানে মানে এই হেক্সিনের সংকেত কোনটা সঠিক হবে, 6 কার্বন বিশিষ্ট যে অ্যালকিন আছে এটার মধ্যে কোনটা সংকেত সঠিক হবে। এখন আমরা যদি দেখি, ধরো অ্যাসিটন বানাইতে হইতে হলে কি করতে হবে, এটা আসলে একটা উৎপাদ অ্যাসিটন, অন্যটা কিন্তু ভিন্ন কিছু, অন্যটা অ্যাসিটন না। যদি বলতো দুইটা অ্যাসিটন তখন কিন্তু সিম্পলি যে অ্যান্সার বি হইতো, বাট বলছে একটা অ্যাসিটন। সো দেখো তুমি যদি সি নাম্বার অপশনটা দেখো, যে CH3
CH2 CH ডাবল বন্ড CH3 এই হোল 2 এখানে যখন আসে এই জিনিসটাকে তুমি এভাবে লিখতে পারবা CH3 CH2 CH ডাবল বন্ড C লেখা তুমি হচ্ছে CH3 এই পাশে একটা লেখো CH3 এই পাশে একটা লেখো। এখন তুমি যখন এটাকে ওজনের সাথে বিক্রিয়া করাবা O3 এর সাথে তখন হচ্ছে কি উৎপন্ন হবে দেখো, তখন হচ্ছে একটা কম্পাউন্ড তৈরি হবে, ইন্টারমিডিয়েট কম্পাউন্ড, যেটা হচ্ছে যেমন হয় দেখো এখানে হাইড্রোজেন দিলাম আমি, এই যে এটাকে হচ্ছে ডিরেক্ট এভাবে ভেঙে দিতে পারো যে হাইড্রোজেনটা থাকবে এক পাশে আর হচ্ছে দেখো এখানে CH2 CH3 টা থাকবে এক পাশে, CH2 CH3 এটা থাকবে এক পাশে আর এই পাশে থাকবে হচ্ছে CH3 CH3। ওকে, এবার তুমি হচ্ছে এটাকে যদি জিঙ্কের উপস্থিতিতে ভাঙো তখন এটাকে এইভাবে ভাগ করতে হয়, এইভাবে দুইটা খণ্ডে ভাগ হয়ে যায়। ধরো তারপরের প্রোডাক্টটা আমি এখানে লিখি যে জিঙ্ক, জিঙ্কের উপস্থিতি দিলে এই পাশে দেখো কি উৎপন্ন হয়, এই পাশে উৎপন্ন হবে CH3 CH2 CHO, আরেক পাশে উৎপন্ন হবে অ্যাসিটন, এটা হচ্ছে CH3 C ডাবল বন্ড O CH3। সো একটা প্রোডাক্ট হচ্ছে এই যে অ্যাসিটন, অ্যাসিটন এই একটা প্রোডাক্ট তুমি পেয়ে গেলে আর অন্যটা ভিন্ন প্রোডাক্ট। সো আমাদের সঠিক কম্পাউন্ডটা হবে হচ্ছে এই যে সি নাম্বারটা, সঠিক কম্পাউন্ড হবে সি নাম্বারটা, যেটাকে তুমি যে মিডল দিয়ে ভাঙলে দেখো একটা হচ্ছে অ্যাসিটন তৈরি হয়, যে একটা অ্যাসিটন তোমরা সিম্পলি ওজনীকরণ বিক্রিয়া কি করবা, ডাবল বন্ড থাকলে এটাকে ক্রস করে ফেলবা, ভেঙে দুই পাশে দুইটা অক্সিজেন বসা দিবা, এই পাশে যখন একটা অক্সিজেন দিবা তখন হচ্ছে দেখো অ্যাসিটন তৈরি হয়, ওই পাশে যখন একটা অক্সিজেন যোগ করবা তখন হচ্ছে তোমার হচ্ছে এই যে অ্যালডিহাইডটা তৈরি হবে। তো আশা করি বুঝতে পারছো যে হচ্ছে আমাদের সঠিক সংকেত হবে এই যে C2H6 এর সঠিক সংকেত হচ্ছে সি নাম্বারটা। ওকে, আমরা হচ্ছে পরবর্তী এমসিকিউ আছে ওটাতে চলে যাই। যে নিম্নোক্ত কোনটি দ্বারা ফেনল থেকে পিক্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়, ফেনল থেকে পিক্রিক অ্যাসিড, এটা হচ্ছে ফেনল আর পিক্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে তোমার এই যেমন একটা ফেনল আছে আর হচ্ছে তিনটা নাইট্রো গ্রুপ অ্যাড হয়, এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড। সো ফেনল থেকে হচ্ছে পিক্রিক অ্যাসিড উৎপন্ন করতে হলে তোমার কি করতে হবে দেখো, নাইট্রো গ্রুপ অ্যাড করতে হবে, তো তার মানে হচ্ছে এটা একটা নাইট্রেশন বিক্রিয়া আর নাইট্রেশনের ক্ষেত্রে অবশ্যই কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ইউজ করতে হয়, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এই যে NO3 এটা অ্যাড করতে হবে। সো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যখন তুমি ফেনলের সাথে বিক্রিয়া করাবা তখন তোমার হচ্ছে পিক্রিক অ্যাসিড উৎপন্ন হবে। অ্যানসার হচ্ছে আমাদের ডি। আমরা হচ্ছে আমাদের পরবর্তী এমসিকিউ যেটা আছে ওটাতে চলে যাই। দেখো এখানে কি বলছে যে নিম্নের বিক্রিয়ায় এক্স এবং ওয়াই কে একটা বিক্রিয়া দিছে, বিক্রিয়াটা হচ্ছে তোমার কেমন, আমি যদি লিখি যে CH3 CH2 CH2Br এই একটা, এখান থেকে হচ্ছে এক্স এর উপস্থিতিতে বিক্রিয়া করে হচ্ছে তোমার উৎপন্ন করে CH3 CH2 CH2 CN, মানে হচ্ছে সায়ানাইড অ্যাড হয়েছে। তো সায়ানাইড অ্যাড হইতে হলে কি করতে হয়, তোমার হচ্ছে পটাশিয়াম সায়ানাইড অ্যাড করতে হবে আর হচ্ছে এর তোমার এখানে একটা অ্যালকোহলের উপস্থিতি থাকতে হবে। তো অ্যালকোহলের উপস্থিতিতে যখন হচ্ছে কোন একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহল আর হচ্ছে সায়ানাইডের উপস্থিতিতে যখন বিক্রিয়া করে তখন সে হচ্ছে সায়ানাইড কম্পাউন্ড তৈরি করে। এখানে দেখো প্রোপাইল ব্রোমাইড আছে, এখানে যখন পটাশিয়াম সায়ানাইড এবং তোমার হচ্ছে অ্যালকোহল এটা বিক্রিয়া করে তখন হচ্ছে প্রোপাইল সায়ানাইড উৎপন্ন করছে। এখন দেখো এইটাকে যখন আবার তুমি কি করছে, এটার পরে দেখো ওয়াই আছে, ওয়াই এর পরে হচ্ছে তোমার কম্পাউন্ড হচ্ছে CH3 CH2 আর হচ্ছে CH2 COOH, তার মানে সায়ানাইড গ্রুপটা ডাইরেক্টলি হচ্ছে কার্বক্সিলিক মূলকে কনভার্ট হয়েছে। এখন সায়ানাইড গ্রুপ থেকে তোমার কার্বক্সিলিক অ্যাসিড রূপান্তরিত করতে হলে তাকে হচ্ছে আদ্র বিশ্লেষণ করা লাগে কোন একটা অ্যাসিড দিয়ে। তো ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিডের একুয়াস সলিউশন, তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের একুয়াস সলিউশন দিয়ে যদি তুমি হচ্ছে সায়ানাইডকে আদ্র বিশ্লেষণ করো তখন কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। আমরা এই বিক্রিয়াটা জানি যে সায়ানাইডের আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে তোমার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। তো আমরা দেখলাম প্রথমে হচ্ছে
তোমার অ্যালকাইল হ্যালাইডটাকে হচ্ছে পটাশিয়াম সায়ানাইডের উপস্থিতিতে বিক্রিয়া করলে হচ্ছে তোমার সায়ানাইড যৌগটা উৎপন্ন হয়। পরে সায়ানাইডকে আমরা যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে হচ্ছে আদ্র বিশ্লেষণ করছি তখন হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। সো আমাদের এখানে অ্যান্সার হবে, দেখো কোনটা, আমরা যদি দেখি প্রথমটা না, দ্বিতীয়টা না, তাও না, তৃতীয়টা। দেখো তৃতীয়টা, যখন হচ্ছে তুমি পটাশিয়াম সায়ানাইডের উপস্থিতিতে বিক্রিয়া করাবা তখন হচ্ছে তোমার এই কম্পাউন্ডটা তৈরি হয়। সো অ্যান্সার হবে পটাশিয়াম সায়ানাইড ইন অ্যালকোহল আর হচ্ছে HCl একুয়াস সলিউশন। আশা করি বুঝতে পারছো। আমরা হচ্ছে পরবর্তী এমসিকিউ তে চলে যাই। দেখো এখানে একটা এমসিকিউ দিছে যে হচ্ছে তোমার দুইটা কম্পাউন্ড আছে, কম্পাউন্ড দুইটা লিখি, CH3CH, এখানে হচ্ছে OH আছে একটা, আর এখানে হচ্ছে CH2CHO। তার মানে এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, কারণ হাইড্রোক্সিল গ্রুপ আর হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ যদি দুইটা একসাথে থাকে তখন আমরা ওই যৌগটাকে অ্যালডিহাইড বলি। কারণ কি, অ্যালডিহাইডের হচ্ছে মানে অগ্রাধিকার ক্রম অনুসারে অ্যালডিহাইড আগে, তো অ্যালডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিড হাইড্রোক্সিল আয়ন যদি যুক্ত থাকে তখন তাকে আমরা হচ্ছে অ্যালডিহাইড হিসেবে বিবেচনা করব। তো এটা একটা অ্যালডিহাইড। এখন এই একটা অ্যালডিহাইড আর এখানে দেখো একটা কিটোন আছে, কিটোনটা কি CH3 C ডাবল বন্ড O CH2 OH। এখন দেখো এখানে OH আর হচ্ছে CO আছে, আমরা জানি কি CO হচ্ছে OH এর উপরে, তো এটা হচ্ছে আমাদের কিটোন। এখন বলছে যে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে হচ্ছে কোন বিকারক দ্বারা পার্থক্য করা যেতে পারে। আমরা জানি অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্য করার জন্য হচ্ছে ফ্যালিং সলিউশন কাজ করে, কারণ ফ্যালিং সলিউশন হচ্ছে অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করলেও কিটোনের সাথে বিক্রিয়া করে না। অ্যালডিহাইডের যে CHO গ্রুপ যেটা আছে এই গ্রুপটার সাথে ফ্যালিং দ্রবণটা বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে হচ্ছে একটা লাল অধঃক্ষেপণ তৈরি করে, বাট কিটোনের ক্ষেত্রে সেই বিক্রিয়াটা সে করতে পারে না। কিটোনের ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে ওই যে 2,4-DNP যেটা আছে ওইটা করতে পারে। সো অ্যালডিহাইডের সাথে কিটোনের শনাক্তকরণের জন্য এখানে তুমি হচ্ছে ফ্যালিং দ্রবণ ব্যবহার করতে পারো। আশা করি বুঝতে পারছো। পরবর্তী, ফ্যালিং দ্রবণ ও টলেন বিকারক দ্বারা নিচের কোন গ্রুপের মধ্যে পার্থক্য পাওয়া যায়। ওই যে আমি একটু আগে যেটা বললাম যে ফ্যালিং দ্রবণ দ্বারা তুমি হচ্ছে অ্যালডিহাইড আর টলেন বিকারক দ্বারা হচ্ছে কিটোন শনাক্ত করতে পারবা। সো অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্যকরণের জন্য হচ্ছে তোমার টলেন বিকারক এবং ফ্যালিং সলিউশনটা ইউজ করা হয়। ওকে, দেখো নেক্সট আমাদের কি, দেখো এখানে হচ্ছে বলছে যে তোমার হচ্ছে একটা ফর্মালডিহাইড আছে, ফর্মালডিহাইডের সাথে হচ্ছে আবার ইথানল আছে, এই দুইটা হচ্ছে পার্থক্য করানোর জন্য তুমি কি করবা। দেখো তোমার হচ্ছে দুইটা অ্যালডিহাইড আছে, এই একটা অ্যালডিহাইড যেটা ফর্মালডিহাইড আর একটা অ্যালডিহাইড হচ্ছে CH3 C ডাবল বন্ড O আর এই হচ্ছে H। এখন দুইটা যে অ্যালডিহাইড আছে এই দুইটা অ্যালডিহাইডের মধ্যে পার্থক্য করানোর জন্য হচ্ছে আমরা আয়োডোফর্ম বিক্রিয়া করতে পারি। কিভাবে? আমরা জানি আয়োডোফর্ম বিক্রিয়া শুধু তারাই দেয় যাদের হচ্ছে আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন যুক্ত হচ্ছে অ্যালডিহাইড তারা হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। এখন দেখো আলফা হাইড্রোজেন কাকে বলে, আমরা জানি কার্যকরী মূলকের সাথে যে কার্বন এটাকে বলে হচ্ছে, এই যে কার্যকরী মূলকের সাথে যে কার্বন এটাকে বলে আলফা কার্বন। যদি আমি এটাকে ভেঙে লিখি এইভাবে, এটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক। দেখো এটা হচ্ছে কার্যকরী মূলকের পাশে যে কার্বনটা থাকবে এটাকে বলি আলফা কার্বন। সো আলফা কার্বন যুক্ত অ্যালডিহাইড তোমার হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া দিতে পারে, বাট যেই হচ্ছে অ্যালডিহাইডে আলফা কার্বন নাই সেটা হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না। সো আয়োডোফর্ম বিক্রিয়ার মাধ্যমে আলফা কার্বন যুক্ত এবং আলফা কার্বন বিহীন অ্যালডিহাইড তুমি শনাক্ত করতে পারো। এইখানে দেখো গ্রুপ কিন্তু ঠিকই আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে, এটার সাথে কি কার্বন আছে? কার্বনই তো নেই, তাহলে আলফা কার্বন আসবে কোথা থেকে? তো এখানে যেহেতু আলফা হাইড্রোজেন নাই, আলফা কার্বন নাই, তার মানে তার সাথে যে হাইড্রোজেন সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। এখানে আলফা হাইড্রোজেন আছে, বাট এখানে হচ্ছে আলফা কার্বনই নেই, আলফা হাইড্রোজেন তো হচ্ছে দূরের কথা। তো যেহেতু এখানে আলফা হাইড্রোজেন নাই, এটা হচ্ছে তোমার হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না। আর এইটাতে যেহেতু হচ্ছে এই যে আলফা হাইড্রোজেন যেটা আছে এটা হচ্ছে আলফা হাইড্রোজেন, এই আলফা হাইড্রোজেন যেহেতু আছে তার মানে এটা হচ্ছে তোমার আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। সো এই দুইটা অ্যালডিহাইডের মধ্যে হচ্ছে পার্থক্য করানোর জন্য তোমার হচ্ছে আয়োডোফর্ম টেস্ট তুমি দিতে পারবে। খুব ভালো একটা কোশ্চেন, যে দুইটাই হচ্ছে অ্যালডিহাইড দিয়ে বলছে যে হচ্ছে পার্থক্য কিভাবে করবা। অবশ্যই আয়োডোফর্ম বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমরা এটা করব, এবং কেন করব তার ব্যাখ্যাটাও আমি তোমাদের বলছি, যে একটাতে হচ্ছে আলফা হাইড্রোজেন আছে আর একটাতে হচ্ছে আলফা হাইড্রোজেন নাই। আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে নেক্সট এমসিকিউ, কার্বিলামিন পরীক্ষা দ্বারা, নেক্সট এমসিকিউ কোনটা,
যে কার্বিলেমিন পরীক্ষার মাধ্যমে কোন ধরনের জৈব যৌগ শনাক্ত করা যায়। কার্বিলেমিন পরীক্ষার মাধ্যমে কোনটা শনাক্ত করা যায়? আমরা জানি কি প্রাইমারি অ্যামিন শনাক্তকরণের জন্য হচ্ছে আমরা কার্বিলেমিন পরীক্ষা করি। কিভাবে করি দেখো, প্রাইমারি অ্যামিন কাইন্ড অফ হচ্ছে CH3 আর হচ্ছে NH2, এটা হচ্ছে একটা প্রাইমারি অ্যামিন। এইটার সাথে কার্বিলেমিন বিক্রিয়া, সেটা হচ্ছে CH-Cl3 একটা ক্লোরোফর্ম, আর তার সাথে হচ্ছে একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে ক্ষারীয় একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরোফর্মের বিক্রিয়া করবা প্রাইমারি অ্যামিনের সাথে, তাহলে হচ্ছে তোমার আইসোসায়ানাইডের মতো একটা যৌগ উৎপন্ন হবে CH3, তারপরে হচ্ছে N ডাবল বন্ড C, এটা হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড। সো আর তার সাথে হচ্ছে ধরো KCN বা হচ্ছে আরো কিছু একটা বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হবে। সো তুমি হচ্ছে কার্বিলেমিন পরীক্ষার মাধ্যমে কি মানে কোন ধরনের জৈব যৌগ শনাক্ত করতে পারবা? প্রাইমারি অ্যামিন অথবা অ্যানিলিন। অ্যানিলিনেও কিন্তু এটার মাধ্যমে শনাক্ত করা যায়। কিভাবে? অ্যানিলিনের সংকেত হচ্ছে দেখো এমন, এটাও কিন্তু একটা প্রাইমারি অ্যামিন অ্যানিলিন। এটার সাথে যখন হচ্ছে তুমি এই যে ক্লোরোফর্ম আর হচ্ছে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাবা, তখন হচ্ছে তুমি এই ধরনের কম্পাউন্ড পাবা, ফিনাইল আইসোসায়ানাইড। এটার নাম কি? ফিনাইল আইসোসায়ানাইড। সো ফিনাইল আইসোসায়ানাইড পাবা, এটা হচ্ছে একদম দুর্গন্ধযুক্ত একটা কম্পাউন্ড তৈরি করে। সো এই হচ্ছে আমাদের রিঅ্যাকশন। সো আমরা হচ্ছে কার্বিলেমিন পরীক্ষার মাধ্যমে হচ্ছে প্রাইমারি অ্যামিন শনাক্ত করতে পারি। আমরা হচ্ছে আমাদের এর পরের এমসিকিউতে চলে যাই, দেখি পরের এমসিকিউটা কি আছে। দেখো পরের এমসিকিউটা হচ্ছে টলেন বিকারক যাদের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে। আমরা জানি কি অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য করানোর জন্য টলেন বিকারক ইউজ করা হয়। এখন আমি এখান থেকে বের করব কোনটা আছে অ্যালডিহাইড কোনটা কিটোন। এই যে এটা হচ্ছে কিটোন আর এটা হচ্ছে অ্যালডিহাইড। এই দেখো কিটোন CO আর এখানে হচ্ছে CHO। সো অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে শনাক্তকরণের জন্য টলেন বিকারক ইউজ করা হয়। এটা আমরা হচ্ছে এর আগের বারও দেখছি, এখনো দেখলাম। ওকে, আমরা হচ্ছে পরবর্তী এমসিকিউতে চলে যাই, যে PVC এর উপাদান কোনটি? PVC মানে হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। PVC পলিভিনাইল ক্লোরাইড। সো তুমি যদি ভিনাইল ক্লোরাইড যেটা আছে যেমন CH2 CHCl, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইডের উপাদান হচ্ছে মানে ভিনাইল ক্লোরাইডের মাধ্যমে হচ্ছে তুমি পলিভিনাইল ক্লোরাইড বা PVC পাবা। সো এটার आंसर হবে যে বি নাম্বারটা, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। আশা করি বুঝতে পারছো। ভিনাইল ক্লোরাইডের পলিমারই হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, যেটা হচ্ছে PVC পাইপের মূল উপাদান। আমরা হচ্ছে পরবর্তী এমসিকিউ দেখি। এখানে বলছে যে নিম্নের কোন যৌগটি টেফলনের মনোমার? টেফলন হচ্ছে পলিটেট্রাফ্লোরোইথিন। ঠিক আছে, এটা ওই যে PTFE বলি যেটাকে, পলিটেট্রাফ্লোরোইথিন, এটা হচ্ছে টেফলন। সো টেট্রাফ্লোরোইথিন যেটা আছে সিডা, এটা হচ্ছে টেট্রাফ্লোরোইথিন। এই টেট্রাফ্লোরোইথিনটা হচ্ছে ফ্লোরোইথিন। এই টেট্রাফ্লোরোইথিনটা হচ্ছে টেফলনের মনোমার। সো এটা आंसर হবে যেটা CF2CF2। আশা করি বুঝতে পারছো যে টেট্রাফ্লোরোইথিন হচ্ছে তোমার পিভিসির পলিমার। ওকে, এই হচ্ছে আমাদের এমসিকিউ। এরপরে হচ্ছে আমরা রিটেনে চলে যাব। আমাদের এমসিকিউ পার্টটা শেষ, এখন হচ্ছে আমরা রিটেন সলভ করব। দেখো এইখানে হচ্ছে বলছে যে প্রাইমারি সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহল কিভাবে আলাদা করবা। প্রাইমারি সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহল, এটা কিন্তু আমরা জানি যে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এবং টারশিয়ারি অ্যালকোহল এটা শনাক্তকরণের জন্য বা আলাদাকরণের জন্য হচ্ছে তোমার কি করতে হয়? টলেন বিকারক যে লুকাস বিকারক যেটা আছে, লুকাস বিকারকের মাধ্যমে হচ্ছে তুমি প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এবং টারশিয়ারি অ্যালকোহল শনাক্ত করতে পারবে। ফার্স্ট অফ অল টারশিয়ারি অ্যালকোহল কি করে? ধরো আমি একটা টারশিয়ারি অ্যালকোহল দেখি, এটা হচ্ছে একটা টারশিয়ারি অ্যালকোহল। এটা হচ্ছে লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করবে। লুকাস বিকারক হচ্ছে আমাদের জিঙ্ক ক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড একুয়াস, আর এখানে হচ্ছে জিঙ্ক ক্লোরাইড থাকে। জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন 3 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করে, তখন খুব দ্রুত একদম সাথে সাথে হচ্ছে প্রোডাক্ট দিয়ে দেয় CH3 এখানে হচ্ছে ক্লোরিন। সো এটা হচ্ছে তাৎক্ষণিক বা হচ্ছে কুইকলি হচ্ছে এই রিঅ্যাকশনটা দিবে, দিয়ে হচ্ছে তোমার কম্পাউন্ড তৈরি করবে, সাথে হচ্ছে ধরো তোমার ওয়াটার উৎপন্ন হবে।
আর 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল যেটা আছে, ধরো আমি একটা 2 ডিগ্রি অ্যালকোহল লিখলাম, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এটার সাথে যখন লুকাস বিকারক বিক্রিয়া করবে তখন 5 থেকে 10 মিনিট পরে হচ্ছে রিঅ্যাকশন করবে। 5 থেকে 10 মিনিট পরে হচ্ছে তোমার রিঅ্যাকশনটা করবে এবং টেম্পারেচার হচ্ছে একটু বাড়াইতে হয়। 5 থেকে 10 মিনিট পরে হচ্ছে রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে হচ্ছে এই কম্পাউন্ডটা তৈরি করবে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে, আর হচ্ছে পানি উৎপন্ন করবে। আর এটা তো হচ্ছে আমরা 3 ডিগ্রি আর 2 ডিগ্রিটা দেখলাম। 3 ডিগ্রি হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া করতেছে, আর 2 ডিগ্রি হচ্ছে কি তোমার 5 থেকে 10 মিনিট পরে বিক্রিয়া করতেছে। আর 1 ডিগ্রি হচ্ছে অ্যালকোহল যেটা আছে, ওইটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় নরমালি বিক্রিয়াটা করে না। 1 ডিগ্রি অ্যালকোহল কক্ষ তাপমাত্রায় সে বিক্রিয়া করে না, একটু তাপমাত্রা যখন বৃদ্ধি করবা তখন বিক্রিয়া ঘটে। আমি 3 ডিগ্রি অ্যালকোহলটা লিখলাম না, সরি 1 ডিগ্রিটা লিখলাম না। সাপোজ একটা 1 ডিগ্রি অ্যালকোহল, যেমন ধরো তোমার CH2 CH3 CH2OH, এটা হচ্ছে ধরো একটা 1 ডিগ্রি অ্যালকোহল। এটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করবে না, যখন তাপমাত্রা বাড়াবা তখন হচ্ছে লুকাস বিকারকের সাথে সে বিক্রিয়া করবে। আশা করি বুঝতে পারছো এই রিটার্নটা, যে 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকোহল হচ্ছে সাথে সাথে লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে, 2 ডিগ্রি অ্যালকোহলটা হচ্ছে 5 থেকে 10 মিনিট পরে বিক্রিয়া করে, এবং 1 ডিগ্রি অ্যালকোহল যেটা আছে সেটা কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করে না, আর যখন তাপমাত্রাটা একটু বাড়াবো তখন সে বিক্রিয়া করবে। আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই, সরি রিটার্ন। পরবর্তী রিটার্নটা হচ্ছে কি, ধরো একটা এক্স কম্পাউন্ড ছিল, এটার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ওয়াই উৎপন্ন হয়েছে। ওয়াই কে যখন জারণ করা হয়েছে তখন জেড উৎপন্ন হয়েছে। এখন জেড এর সাথে হচ্ছে 2,4-DNP বিক্রিয়া করে ইউলো প্রিসিপিটেট দিছে। এখান থেকে একটা ক্লু বের করা যায়। আর জেড হচ্ছে ফেলিং সলিউশনের সাথে বিক্রিয়া করে হচ্ছে কোনো চেঞ্জ হয় না। আমরা জানি কি শুধুমাত্র কিটোন যে কম্পাউন্ডগুলো আছে এগুলো হচ্ছে 2,4-DNP এর সাথে বিক্রিয়া করে, আর কিটোন কিন্তু আবার ফেলিং সলিউশনের সাথে বিক্রিয়া করে না। তো কিটোন যখন 2,4-DNP এর সাথে বিক্রিয়া করে তখন ইউলো প্রেসিপিটেট দেয়। তো আমরা জেডটাকে লিখতে পারি, জেড হবে আমাদের কিটোন। সো আমরা যে কোনো একটা কিটোন পাবো জেড থেকে। জেডটা আমরা পেয়ে গেলাম ক্লুটা। এখন বলছে যে x ইজ দ্য আইসোমার অফ C4H9Br। সো এই যে x কম্পাউন্ড যেটা ছিল সেটা হচ্ছে C4H9Br, এটার আইসোমার। সো আমরা x এবং z দুইটা জিনিস হচ্ছে মোটামুটি আইডেন্টিফাই হইতে পারলাম। x হচ্ছে আমাদের একটা C4H9Br এর আইসোমার, আর z হচ্ছে আমাদের কিটোন। সো x থেকে তোমার z এ আসতে হবে, এটা যে কোনো ভাবে তুমি আসো। ফার্স্ট অফ অল দেখো x যখন হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে একুয়াস সলিউশন, পটাশিয়াম হাইড্রোক্সাইডের একুয়াস সলিউশন মানে হচ্ছে কি তোমার ওটা অপসারণ বা কোন ধরনের বিক্রিয়া দিবে। আচ্ছা আমরা বিক্রিয়াটা করি তাহলে বুঝতে পারবো। ফার্স্ট অফ অল হচ্ছে এটার আইসোমার। সো এটার আইসোমার হিসেবে আমরা কি লিখতে পারি, যে CH3 CH2, এইটা কম্পাউন্ডটা যদি আমি চেইন হিসেবে লিখি তাহলে হচ্ছে এমন দাঁড়ায় CH2Br। এখন এটার একটা আইসোমার যদি তুমি চিন্তা করো, ফার্স্ট অফ অল CH3 CH2 CH, এটা একটা আইসোমার আমরা হচ্ছে একদম শুরুর আইসোমার যেটা আছে এটা একটা আইসোমার, যে হচ্ছে দেখো যে CH3 দেখো C4H9 2 হচ্ছে, তারপর হচ্ছে 3 2 5 5 আর 4 9, এটাও কিন্তু C4H9Br। সো এটার সাথে ধরো এটা আইসোমার, এটার সাথে যখন হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে অবশ্যই একুয়াস হইতে হবে, তাহলে হচ্ছে তোমার কি হবে, এটা সরে যাবে, সরে গিয়ে হচ্ছে তোমার হচ্ছে একটা অ্যালকোহল তৈরি করবে। আমরা জানি কি একুয়াস সলিউশন দিবা যখন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে সে অ্যালকোহল তৈরি করবে, CH3 CH2 CH CH3, আর এটার সাথে হচ্ছে এই যে OH। সো আমরা হচ্ছে একটা সেকেন্ডারি অ্যালকোহল পাইলাম। এখন এই যে সেকেন্ডারি অ্যালকোহলটা, এই সেকেন্ডারি অ্যালকোহলকে তুমি যখন জারণ করবা তখনই কিন্তু কিটোন তৈরি হয়। প্রাইমারি অ্যালকোহলকে জারণ করলে কিন্তু তোমার কিটোন তৈরি হয় না, কারণ আমরা কি জেড কে জানি হচ্ছে আমরা কিটোন। সো সেকেন্ডারি অ্যালকোহলই হইতে হবে, কারণ সেকেন্ডারি অ্যালকোহল যখন বিক্রিয়া করব তখনই হচ্ছে সে কিটোন তৈরি করতে পারবে। সো এইটাকে যদি তুমি আবার জারণ করো, ধরো আমি এটাকে দেখাইলাম এইভাবে যে জারণ, তাহলে যে জায়মান অক্সিজেন মানে হচ্ছে জারণ, যখন তুমি এটাকে জারণ করবে তখন হচ্ছে কোন কিটোনটা উৎপন্ন হয়, CH3 CH2, এখানে হচ্ছে এই যে এটা জারিত হয়ে হচ্ছে তোমার এই যে কিটোনে কনভার্ট হবে CO CH3।
সো আমরা হচ্ছে আমাদের জেড কম্পাউন্ডটা হচ্ছে পেয়ে গেলাম। এটা ছিল হচ্ছে আমাদের জেড, এটা ছিল হচ্ছে আমাদের ওয়াই, আর আমাদের এক্স হচ্ছে এইটা। আচ্ছা, এটা একটু ডিফারেন্ট কালি দিয়ে লিখি, তাহলে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের জেড, আর আমাদের এক্স হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে এক্স। সো এক্স ওয়াই জেড আমাদের বলছে নির্ণয় করতে, আমরা নির্ণয় করে ফেললাম। সো এটা সমাধান হয়ে গেল। এটা কিন্তু 2018 সালে আসছে। আবার বলি, প্রথম কম্পাউন্ডটাকে হচ্ছে তুমি হচ্ছে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের একুয়াস সলিউশন, নট অ্যালকোহলিক, একুয়াস সলিউশন দিয়ে বিক্রিয়া করলে ওয়াই তৈরি হয়। ওয়াই কে যখন জারণ করো তখন জেড তৈরি হয়। এখন জেড এর সাথে বলছে যে 2,4-DNPS বিক্রিয়া করে হচ্ছে ইয়েলো প্রিসিপিটেট দেয়, আর জেড এর সাথে ফেলিং সলিউশন বিক্রিয়া করে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হয় না। আমরা জানি শুধুমাত্র কিটোন তোমার 2,4-DNPS এর সাথে বিক্রিয়া করে হচ্ছে তোমার ইয়েলো কালার দেয়, বাট কিটোনটা কি করে ফেলিং সলিউশনের সাথে বিক্রিয়া করে না, যেটা হচ্ছে এখানে এই দুইটা লাইনের ভিতরে বলা আছে। আর এক্স ইজ দ্য আইসোমার অফ, আমরা একটা ক্লু পাইছি যে এটা হচ্ছে আইসোমার। সো আমরা লিখলাম এক্সটা হচ্ছে আমাদের কি 2-ব্রোমো-বিউটেন। সো 2-ব্রোমো-বিউটেনকে যখন আমরা জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করলাম তখন হচ্ছে আমাদের একটা অ্যালকোহল তৈরি করলাম, সেকেন্ডারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহলের জারণে হচ্ছে আমরা জানি কি কিটোন তৈরি হয়। সো সেকেন্ডারি অ্যালকোহলকে আমরা জারণ করলাম, আমাদের কিটোন তৈরি হলো, যেটা হচ্ছে আমাদের জেড। সো এক্স হচ্ছে আমাদের 2-ব্রোমো-বিউটেন, ওয়াই হচ্ছে আমাদের একটা সেকেন্ডারি অ্যালকোহল যে বিউটানল 2, আর হচ্ছে জেড হচ্ছে আমাদের যে কিটোন যেটা আছে এটা বিউটানোন। সো আমরা হচ্ছে এক্স ওয়াই জেড তিনটাই পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো 19-20 সেশন আসছে। ভালো একটা কোশ্চেন, একটু পেঁচানো আছে, যদি হচ্ছে এই দুইটা লাইন না বুঝতে পারো তাহলে হচ্ছে পেঁচে যাবো। সরি, পরে দেখো যে বেনজিনের অ্যালকাইলিকরণে ব্যবহৃত বিক্রিয়াটির নাম কি এবং বিক্রিয়াটি লেখো। বেনজিনের অ্যালকাইলিকরণ তার মানে হচ্ছে অ্যালকাইলেশন রিঅ্যাকশন। সো বেনজিনের অ্যালকাইলেশন রিঅ্যাকশন কিভাবে হয়, এটা ধরো আমাদের বেনজিন, বেনজিনের সাথে ধরো একটা মিথাইল ক্লোরাইড, এটা হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যখন বিক্রিয়া করে তখন মিথাইল বেনজিন বা অ্যালকাইল বেনজিন তৈরি হয়, CH3। আচ্ছা, ধরো এটা যদি আমি সাধারণভাবে লিখতাম তাহলে হচ্ছে এইভাবে লেখা যেত। ধরো আমি এই CH3টা রাখলাম না, এটা CH3 না লিখে এটা তুমি অ্যালকাইল মানে হচ্ছে যে কোনো একটা আর গ্রুপ দিতে পারো, যে কোনো আর। সো আর সিএল লেখো, আর এখানে তাহলে হচ্ছে এই যে অ্যালকাইল বেনজিন, এটাকে আমরা লিখতে পারি অ্যালকাইল বেনজিন। সো অ্যালকাইল বেনজিন উৎপন্ন হলো। এখন বলছে বিক্রিয়াটি লিখতে, আমরা বিক্রিয়া লিখে ফেললাম। বিক্রিয়ার মেকানিজম চাইছে। বিক্রিয়ার মেকানিজমটা আসলে কি, ফার্স্ট অফ অল আমি ধরো এই ক্ষেত্রে এটারে মিথাইল গ্রুপ ধরে নিই, যে এই যে CH3Cl এটা হচ্ছে মিথাইল গ্রুপ, আর এর বদলে মিথাইল গ্রুপ লিখলাম। মিথাইল গ্রুপটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে একটা লুইস অ্যাসিড। এই লুইস অ্যাসিড কি করে, এই ক্লোরিনটাকে হচ্ছে নিজের দিকে নিয়ে যায়, নিয়ে হচ্ছে তোমার AlCl4 মাইনাস তৈরি করে, আর সাথে হচ্ছে CH3A+ এটা তৈরি করে। সো একটা কার্বোক্যাটায়ন তৈরি হইলো। এই যে কার্বোক্যাটায়নটা এইটা হচ্ছে বেনজিনের সাথে রিঅ্যাক্ট করে। ধরো এই হচ্ছে আমাদের বেনজিন, বেনজিনে হচ্ছে এই যে ডাবল বন্ডের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে এটা হচ্ছে মিথাইল কার্বনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে। সো এই আয়নটা গিয়ে হচ্ছে এখানে রিঅ্যাক্ট করে। ওকে, এটা হচ্ছে রিঅ্যাক্ট করে কি করে, একটা ইন্টারমিডিয়েট ফার্স্ট অফ অল কম্পাউন্ড তৈরি করে। তোমার হচ্ছে একটা মধ্যবর্তী যৌগ তৈরি করে। ওকে, এটা তৈরি করে তারপরে হচ্ছে এই যে AlCl4 যেটা আছে এটা হচ্ছে এই প্রোটনটাকে নিয়ে যায়। AlCl4 মাইনাস যেটা আছে এখান থেকে হচ্ছে এই প্রোটনটা চলে যায়, গিয়ে হচ্ছে তোমার অ্যালকাইল বেনজিন তৈরি করে। দেখো অ্যালকাইল বেনজিন মানে মিথাইল বেনজিন যেটা হচ্ছে টলুইন, তার সাথে হচ্ছে তোমার HCl উৎপন্ন হয়, আর এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আগের মতো আবার ফিরে আসে। এটাই হচ্ছে তোমাদের মেকানিজম। মেকানিজম খুবই রেয়ার আসা, বাট এবার চলে আসছিল 19-20 সালে। বেনজিনের সাথে হচ্ছে তোমার হচ্ছে কি করে, এই যে মিথাইল ক্লোরাইড যেটা আছে এটা হচ্ছে ফার্স্ট অফ অল অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে, তখন এই ক্লোরিনটা এটার মধ্যে চলে যায়, গিয়ে হচ্ছে একটা কার্বোক্যাটায়ন তৈরি করে, আর হচ্ছে AlCl4 মাইনাসটা থাকে। এখন এই কার্বোক্যাটায়নটা কি করে, আবার বেনজিন রিং এর যে ডাবল বন্ড আছে এটা হচ্ছে কার্বোক্যাটায়নকে অ্যাটাক দেয়,
অ্যাটাক দিয়ে হচ্ছে একটা ইন্টারমিডিয়েট যৌগ তৈরি করার ফলে লাস্টে হচ্ছে কি এই প্রোটনটা ছুটে যায়, ছুটে গিয়ে কি হয় প্রোটনটা এই যে AlCl3 আছে না, AlCl4 যেটা এখানে AlCl, এখান থেকে হচ্ছে তোমার একটা প্রোটন যখন এটার সাথে যুক্ত হয় তখন HCl হয়, আর হচ্ছে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আবার মুক্ত হয়ে যায়। এটাই হচ্ছে তার মেকানিজম। আশা করি বুঝতে পারছো যে প্রথমে তুমি হচ্ছে বিক্রিয়াটা লিখবা, এটা হচ্ছে 1 নাম্বার, তারপর হচ্ছে মেকানিজম লিখবা, এটা হচ্ছে 1.5 নাম্বার। সো এই আড়াই মার্কসের হচ্ছে একটা করে কোশ্চেন ছিল। ওকে, তারপর হচ্ছে আমাদের আরেকটা বাকি আছে, দেখি যদি হচ্ছে আমি এটা অ্যানসারটা আগে লিখে ফেলছি, তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখন দেখার জন্য। আমি হচ্ছে এটা নিচেরটা মুছে দেবো, মেকানিজম যেটা ছিল এটা, কারণ এটা যদি না মুছি তাহলে হচ্ছে আমি নিচেরটা লিখতে পারবো না। আচ্ছা, এটা একটু দেখে নাও 1 মিনিটের জন্য, তারপর হচ্ছে আমি আবার লাস্টেরটা চলে যাচ্ছি। বলছে বিউটানল, 1 বিউটানলের একটি অপসারণ বিক্রিয়া। 1 বিউটানল হচ্ছে এই যেটা CH3 CH2 CH2 CH2OH, এটা হচ্ছে 1 বিউটানল। 1 বিউটানল, এই 1 বিউটানল হচ্ছে অপসারণ বিক্রিয়া, মানে হচ্ছে এখান থেকে OH গ্রুপটা চলে যাবে। আমরা জানি অপসারণ বিক্রিয়া হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিয়ে করা যায়, গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 এর গাঢ় কনসেন্ট্রেটেড সলিউশন তুমি যদি 170 ডিগ্রি থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করো এখানে, তাহলে হচ্ছে নিরুদ্ধন বা অপসারণ ঘটে। এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা হচ্ছে কোনো একটা অ্যালকোহলের অপসারণ হলে আমরা জানি কি একটা হচ্ছে অ্যালকিন তৈরি হয়। তো এটা কোন অ্যালকিন তৈরি হবে, এটা তৈরি হবে CH3 CH2 CH ডাবল বন্ড CH2। এটাই হচ্ছে বিউটানল 1 এর একটা অপসারণ বিক্রিয়া, যেটার মাধ্যমে তুমি বিউটিন 1 পাবা, বিউটিন 1 বা 1 বিউটিন। সো এই ছিল হচ্ছে আমাদের বিউটানলের হচ্ছে অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া হচ্ছে তুমি সালফিউরিক অ্যাসিডের সাথে তার বিক্রিয়া করবা, তাহলে হচ্ছে এই কম্পাউন্ডটা পাবা। ওকে, এই হচ্ছে আমাদের জৈব রসায়নের সেকেন্ড পার্ট ছিল। এই সেকেন্ড পার্ট হচ্ছে আমরা কমপ্লিট করে ফেললাম। তো আশা করি হচ্ছে জৈব রসায়ন থেকে বিগত বছরগুলোতে যেসব কোশ্চেন আসছে আমরা মোটামুটি সবগুলো সলভ করলাম, এবং তোমরা যদি হচ্ছে এটা বাসায় করো তাহলে হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য বিষয়টা অনেক সহায়ক হবে। সবাইকে ধন্যবাদ, সবাই হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করবা। আসসালামু আলাইকুম।